অভিনেতার না একটা অহংকার থাকা খুব দরকার। অসম্মানের লোক কিছু কম নেই ইন্ডাস্ট্রিতে, তাদের অসম্মানটা দরকার পড়লে। কোনোদিন কি সত্যি ভেবেছিলেন যে অভিনয় করবেন? টাকার দরকার ছিল, অখাদ্য কিছু সিনেমা করেছি, সেই সিনেমাগুলো আমি টাকা পেয়েছি, তাই গিয়েছি এবং কাজ করেছি। নিজের ভালো লাগেনি? না, আপনাকে যতটা ওনারা চেয়েছেন, আপনার যারা ভক্ত, আপনার যারা ফ্যান, তারা ততটা আপনাকে পাননি। পিছিয়ে পড়ার ক্ষেত্রে আবারও একটা আছে, মানুষ নিজেকে যদি খুব সহজলভ্য করে দেয় তাহলে তার দাম কমে। আমি ঠোঁট কাটা, আমি একটু রূঢ় হাসি, এইসব কারণেও আমাকে লোকে একটু এড়িয়েই চলে। মানে মানুষ কিন্তু এখন মনে করে যে অভিনয় করাটা খুব সহজ একটা ব্যাপার। জানেন তো, সব কিছুর প্রস্তুতি লাগে, অভিনয়টাই লাগে না। শেখার ইচ্ছেটাও হয়তো মানুষের কমে যাচ্ছে। 2.5-3 বছর কাজ করে তুমি একটা ফ্ল্যাট এবং একটা গাড়ি করতে পারো, তুমি শিখবে কোন দুঃখে? আমার মা কোনো স্টেজে আমায় দেখেননি, ওনার মতে অভিনয় বাজে মহিলারা করে। মানে বাড়ি থেকে একটুও সাপোর্ট ছিল না না না, সাপোর্ট কি, রাত্রি হয়ে গেলে বাড়ি থেকে বার করে দিত। দিদি, পার্সোনাল লাইফ বলো, আপনি বলুন। আই রিয়েলি লিভ মাই ওন লাইফ, কোট আনকোট। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র এবং নাট্য জগতের দাপুটে অভিনেত্রী সুদীপা বসু। কলকাতার বর্তমান পরিস্থিতি, ইন্ডাস্ট্রি এবং তার অভিনয় জীবন, বিভিন্ন বিষয়ে এই পডকাস্টে খোলামেলা আলোচনা হলো, শুনে দেখতে পারেন। দিদি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। প্রথমেই অনেক ধন্যবাদ জানাবো যে এই ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাকে একটু সময় দিয়েছেন। ও মা, এটা তো আমার আনন্দ, আমি একটা জায়গায় কথা বলার একটা সুন্দর প্ল্যাটফর্ম পেলাম। থ্যাংক আমার ইউ সো আনন্দ। মাচ দিদি। কেমন আছেন বলুন? খুব ভালো। নতুন বছর পড়েছে, নতুন বছরের সবাইকে, তাও প্রায় 1 মাস হতে চললো শেষ হওয়ার দিকে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বাকি যে সমস্ত অনুষ্ঠানগুলো আসছে সবাই মিলে খুব ভালো কাটান, আনন্দে কাটান। হোলি, আর অনেক অনেক অনুষ্ঠান আর কি। তো সেই সামনে সেগুলো রয়েছে। এখন মোটামুটি চতুর্দিকে প্রচুর ফ্লাওয়ার শো চলছে, সেগুলো দেখছি। প্রচুর ফাংশন, প্রচুর পারফরমেন্স, সেগুলো দেখছি। একটা ছবি খুব সদ্য রিলিজ করবে আমার, সেটার প্রমোশনে খুবই ব্যস্ত ছিলাম, এখনও আছি। কাজেই সব মিলিয়ে জমজমাট। একদম জমজমাট। জমজমাট। একটা ছবির প্রমোশন চলছে, কিন্তু নতুন কি কাজ আর করছেন? একটা কাজ আরও করেছি, সেটারও রিলিজ আছে সামনে। তাছাড়া ওটিটিতে কিছু কাজের কথা হয়ে আছে, যেগুলো মোটামুটি ফাইনালাইজ হলে তখন দেখতে পাবে। দিদি, এই যে ওটিটি, মানে প্রথমেই চলে এলাম ওটিটিতে, কেননা এই প্ল্যাটফর্মটা আপনার মনে হয় কতটা মানে ভালো হয়েছে আমাদের এই অভিনয় জগতের জন্য? ভালো হয়েছে মানে ব্যতিক্রমী হয়েছে তো বটেই। আমাদের সিরিয়াল কোট আনকোট অনেক কিছু অ্যালাউ করে না, যেগুলো অ্যালাউ করে ওটিটিতে। কিন্তু যেটা ভয় হয় আমাদের, তো আমরা ব্যবহার করব কতটুকু আর কতটুকু কাটবো সেটা অনেক সময় বুঝে উঠতে পারি না। তো আমার মনে হচ্ছে অতি ব্যবহার হয়ে যাচ্ছে সেসব জিনিসগুলো, যেটার থেকে কিছু বয়স্ক মানুষ, একটু রক্ষণশীল মানুষ, তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। মানে ওটিটি মানেই তুমি মোটামুটি ধরে রাখবে তার মধ্যে চূড়ান্ত ভায়োলেন্স থাকবে, তার মধ্যে চূড়ান্ত চূড়ান্ত রকমের থাকবে, এগুলো কন্টেন্টগুলো থাকবে। মানে সাদামাটা হাসির গল্প যেটা করা সবচেয়ে কঠিন, সেটা হচ্ছে না। মানে ওটিটি যে কারণে, কিন্তু ওটিটিও আস্তে আস্তে মানুষ মানে বাংলা ওটিটি থেকে হিন্দিতে যাচ্ছে, কারণ হিন্দিতে কন্টেন্ট অনেক রকম বেশি হয়, অনেক রকমের বিষয় নিয়ে কাজ করে এবং কাজগুলো খুব যত্ন করে করা হয়। অফকোর্স এখানে তুমি বলবে বাজেটের কথা, কারণ বাজেট তো ওখানে অনেক বেশি কাজেই। কিন্তু দিদি, বাজেট তো অবশ্যই একটা কথা, কিন্তু কম বাজেটে কি সহজ সাধাসিধে সরল ছবি বানানো যায় না? হ্যাঁ যায়, কিন্তু সেটা খুব কঠিন। সেটা হলে সহজভাবে ভাবতে হবে, সহজভাবে লিখতে হবে, সহজ স্বাভাবিক অভিনেতা অভিনেত্রী নিতে হবে। সেইটার খুব অভাব আর কি। মানে মানুষ এখন ওই ধরনের গল্পে ঠিক কিক পায় না। ওদের কথা অনুযায়ী যদি ধরি আমি, তাহলে কিক একটা খুব দরকার। তো কিক ওই, মানে এখন তুমি গল্প হলেও সত্যি হলে সেটার মধ্যে কিক পাবে না অ্যাজ সাচ। মানে
কিন্তু আমি তো যতবার পুরনো অবস্থাতেও যতবার দেখি, আমি তো প্রত্যেকবার রবি ঘোষের অভিনয় থেকে শুরু করে ওখানে যে বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক অভিনয় করেছেন তার অভিনয়ে যা কিক পাই, এমনকি একটা সিন বা দুটো সিনে চিন্ময়রা যে অভিনয় করে গেছেন তাতে যে কিক পাই, সেটা হয়তো এখনকার মানুষের সেভাবে তারা আরও বেশি কিক পেতে অভ্যস্ত বলে সেখানে দর্শকও আস্তে আস্তে বদলে যাচ্ছে, তার মানে ভীষণভাবে সেই কারণেই হয়তো সবটা আস্তে আস্তে ভীষণভাবে বদলাচ্ছে। দর্শক ভীষণভাবে পাল্টাচ্ছে, কারণ দর্শক এখন না, আমি আমি সবচেয়ে যেটা বেশি দেখি দর্শক আজকাল আহ, মানে ধরো আজ থেকে, মানে আমার বাবা মার সময় যদি বলি, অনেক বছর আগে, আমি ধরো আজ থেকে 40 বছর আগের কথা বলছি, তখন মানুষ ধৈর্য ধরে ডোভারলেন কনফারেন্স শুনতো। একটা রাগ, সেটা শুরু হবে মধ্যরাতে, শেষ হবে সেই ভোরবেলায়, সেটা শুনতো। মানুষের সেই ধৈর্যটা ছিল। এখন মানুষের ধৈর্য খুব কমে গেছে। কী কারণে কমেছে সেটা আমার আর উল্লেখ করার প্রয়োজন বোধ করি না আমি, কেননা সবাই জানে সেটা কি, কোন জিনিস আমাদের ধৈর্যকে এত কমিয়ে দিচ্ছে, যে কারণে মানুষের বই পড়া কমে যাচ্ছে। যদিও বইমেলা তা বলছে না, মানুষ প্রচুর বই কিনছে, এবং প্রচুর বিতর্ক হচ্ছে কাগজে বই কেনা মানে কি বই পড়া, কে গিয়ে সেটা দেখতে যাচ্ছে, কিন্তু বই মানুষ কিনছে, তো সেটাও যদি একটা হুজুগও হয় মানে সেটা ওটাকেও পজিটিভ ভাবে নেওয়া দরকার আমাদের দরকার, এখন। তো বটেই বটেই, মানে বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের রিডিং হ্যাবিটটা করা খুব দরকার। বই পড়া এটা তো একটা অভ্যেস, পাঠ্যাভ্যাস তো একটা অভ্যেস, এটা একটা ভালো অভ্যেস, মানুষকে একটা অনেক জায়গায় কিছু জানা যায়। জানা যায়। আর মানুষের সবচেয়ে আমাদের, তুমি দেখবে এখন ধৈর্যের অভাবটা, মানে মানে খুব শুনতে খারাপ লাগে। ছেলে বাবার কাছে 500 টাকা চাইলো, বাবা 500 টাকা দিলেন না, মাথায় হাতুড়ি মেরে মেরে ফেললো। মানে মানুষ যে এই যে অসহিষ্ণুতাটা, সহিষ্ণুতাটা কি কমে গেছে, তুমি একটু আজকাল খবরের কাগজ পড়ো, সে তো বটেই। মানে এবং আমি শুধু মানে সাবালক বলছি না, নাবালকদেরও, ক্লাস 7-8-এর ছেলেমেয়েরা নিজেদের মধ্যে মারামারি করে যে হিংস্রতাটায় পৌঁছচ্ছে সেটা ভয়াবহ। এটা কিন্তু কাম্য নয়, এটার জন্য কিন্তু সত্যি ওটিটি অনেকটা রেসপন্সিবল। শুধু কি ওটিটি দিদি, এটার ক্ষেত্রে তো হ্যাঁ 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 স্মার্টফোনকে হ্যাঁ একটু দায়ী হ্যাঁ করতেই হবে। হ্যাঁ, মানে ওটা ওটা তো রিচ করার একটা মানে ওয়ে, ওটিটি রিচ করার একটা ওয়ে তো স্মার্টফোন। এবার তার বাইরেও, মানে যে যে একটা রাস্তায় একজন মানুষ বা আহত হয়ে পড়ে আছে, তার পাশ দিয়ে লোকে এ করতে করতে চলে যাচ্ছে, মানে এ মানুষ দেখতে দেখতে চলে যাচ্ছে, রেকর্ডিং করতে করতে চলে যাচ্ছে, কিন্তু সাহায্যের হাত বাড়াচ্ছে না। হ্যাঁ, এই জিনিসটা একটা বাচ্চা ছেলেকে বা মেয়েকে কি মেসেজ দেবে? এবং আমার যেটা মনে হয়, এই যে আপনি তো একেবারে দূরে, আপনার কাছে স্মার্টফোন নেই, আপনি এখনো কিপ্যাড হ্যাঁ, ফোন ইউজ করছেন। এটা দারুণ একটা ব্যাপার। মানে আমরা কিন্তু ধরুন আমাদের যাদের সন্তান ছোট, তারাও এটা করে উঠতে পারি না। মানে হয়তো সংসারের চাপে বলুন, কাজের চাপে বলুন, যে কোনোই রিজন হোক, আমাদের সন্তানদের হাতে কিন্তু আমরাই মোবাইল তুলে দিই। মানে এটা একটা ডিজাস্টারের দিকে যাচ্ছে আস্তে আস্তে, এটা তো আমারও খুব ফিল হয়। এটা তো একটু, এটা আসলে কি, ধরো তোমাদের প্রফেশনে বা তুমি যে কাজটা করো সেই কাজের সঙ্গে স্মার্টফোনের মানে যোগাযোগটা অবিচ্ছেদ্য, এটা কিছু করার নেই, তোমার প্রয়োজন, তুমি কাজের প্রয়োজনে রাখো। আমার মনে হয় আমি যে পেশায় আছি সেটা আমার না রাখলে, আমাকে আমার প্রোডাকশন ম্যানেজার কল টাইম দেবে, আমার ব্যাকআপ হলে আমার ড্রাইভারকে আমি রেখে নেব, এটার জন্য একটা এমনি ফোনই যথেষ্ট। আমার তার বাইরে যা জানার, আমি খবরের কাগজ থেকে জানবো, আমি বই পড়ে জানবো, আমি স্মার্টফোন থেকে জানতে চাই না। বইয়ের কথা যখন দিদি আপনি বলছেন, আমার একটা কথা মনে হলো হঠাৎ করে। আমরা তো ছোটবেলায় খুব বই পড়তাম, তখন বই পড়ার চলটা ছিল। হুম। বই পড়লে যে ইম্যাজিনেশন পাওয়ারটা তৈরি হয়, সেটা কি মুভি দেখে বা মানে সিরিজ দেখে বা রিলগুলো দেখে সম্ভব কখনো? না, বইয়ের কোনো বিকল্প নেই, ওটার ওটার মতো ভালো বন্ধু, বইকে যদি কাছে টেনে নেওয়া যায়, ওর চেয়ে ভালো বন্ধু কোনোদিনই হবে না। মানে এটা, সেটা তোমার মনন হোক, শরীর হোক, তোমার স্নায়বিক দিক হোক, সব দিক থেকে বই সবচেয়ে ভালো বন্ধু বলে আমি মনে করি। আমি একটু আপনার ছোটবেলাটায় যাব দিদি। এই যে আচ্ছা। বই নিয়ে কথা হচ্ছে, আপনার সময়ে যখন আপনি ছোট ছিলেন, তখন আপনার পরিবারে এই বই পড়ার চলটা খুব ভালোই ছিল। সাংঘাতিক, কারণ আমার মা এমনি কাগজ, উপন্যাস, মানে যেমন খুব ছোটবেলা রমাপত চৌধুরী এই ধরনের, আহ, শরৎ শরৎবাবু, আমার মা বলতেন শরৎবাবু, রবি ঠাকুর আর শরৎবাবু, শরৎবাবুর গল্প, মা ভীষণ শরৎবাবুর ভক্ত ছিলেন। আমার বড়দি তখন উঠতি যৌবনা আর কি, স্কটিশে পড়েন তখন,
নানা রকম লেখা, সমরেশ বসু ওনার ভীষণ প্রিয়, সমরেশ বসু, কালকুট, সুনীল গাঙ্গুলি, তার সঙ্গে মেজ দিও। ওই আমাদের পাড়ায় চৈতন্য লাইব্রেরি ছিল, সে লাইব্রেরি গোয়ার্স ছিলেন আমার মানে বাড়ির লোকেরা আর কি। আমার বাবার অফিসের লাইব্রেরি থেকে বাড়িতে বই আসতো, কাজেই বিভিন্ন মানে নিমাই ভট্টাচার্য থেকে শুরু করে যারা খুব মানে অফবিট লেখকও মানে সেভাবে দেখতে গেলে আমি খুব ছোট বয়স থেকে তাদের বই পড়েছি। এবং আমার বই পড়া শুরু সেভাবে দেখতে গেলে অবশ্যই সত্যজিৎ রায়, এবং তার আগেও শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, এরা এবং তারপরে বরং আমি বনফুল এনাদের গল্প পড়েছি। মানে বাংলা সাহিত্য আমার বাড়িতে ওটা মানে অবশ্য কর্তব্য একটা বই পড়াটা, মানে এবং বই পড়ে সেই বই নিয়ে রোববারের দুপুরবেলা আলোচনা, এর কে কীরম লাগলো, কেন কীরম লাগলো। মানে অবশ্যই তখন আমি অনেক ছোট, আমাকে সেই বইগুলো দেওয়া হতো যেগুলো আমার পক্ষে নিয়ে আলোচনা করা সম্ভব। হ্যাঁ, মানে কিছু বই তো বারণ থাকতো হ্যাঁ তখন হ্যাঁ, পড়া। অবশ্যই অবশ্যই। মানে সেই সময় লুকিয়ে বা আমার মা পথের দাবি পড়ছেন, এরকম আমি দেখেছি। মানে আমার বাড়িতে সেই চলটা ছিল বই পড়া। এবং হবে নাই বা কেন, কাকিমার ক্ষেত্রে তো এটা হওয়া খুব স্বাভাবিক। এই বিষয়টা দিদি একটু বলবেন আপনি ডিটেলে। হ্যাঁ, মানে আমার দাদামশাই মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ, উনি পুরো শটিকা আর কি মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন, এমনকি পঞ্চপাণ্ডবের কুষ্ঠিও উনি বিচার করেছিলেন। উনি খুবই ভালো অ্যাস্ট্রোলজার ছিলেন। আর বাড়িতে পড়াশোনার চল বলতে আমার প্রত্যেক মামারাই অধ্যাপক ছিলেন, কিন্তু মেয়েরা মানে আমার মাসিরা এবং আমার মা, তারা কোনোদিনও স্কুলে যাননি। মানে তাদের বই পড়াটাও বাড়িতেই ওই রকমভাবে অক্ষর জ্ঞান আর কি, কিন্তু অবলীলায় অবলীলায় বিদ্রোহী, শেষের কবিতা একদম মুখস্থ বলে যেতেন মা। কাজী পড়াশোনা জানলে কি করতেন আমি জানি না, না জেনেই উনি, ওনার কাছে একটা জিনিসই আমি দেখেছি যে আহ, উনি অপূর্ব ছবি আঁকতেন, অপূর্ব সেলাই করতেন, দুরন্ত গান গাইতেন। ওনার ৩ সন্তান হলো, উনি একটি একটি করে ছেড়ে দিলেন। তখন উনি সংসারে মন দিলেন এবং সংসারটা এত সুন্দর করে করলেন এবং আমাদের সামনে এত সুন্দর একটা আদর্শ রাখলেন যে মানে বলে না যে তুমি কথায় বলো না, করে দেখাও। আমার মা করে দেখিয়েছিলেন তখন। মানে তারপরে আর এখন যেমনি হয়ে গেছে, ধরো হয়তো সেটা সময়ের চাহিদা মেনেই, যে ধরো তুমি একটু ভালো তোমার পোশাক আশাকের জ্ঞান আছে, তুমি একটা বুটিক খুলে ফেলো, তুমি এটাকে অর্থনীতিতে লাগিয়ে হ্যাঁ, দাও। বাড়ি আমার থেকে করার অপশন হ্যাঁ আছে। হ্যাঁ, তো আমার মার কিন্তু সেটা ছিল না। আমার মার যে সেলাইয়ের পারদর্শিতা ছিল সেটা সবটাই আমাদের স্কুলের ইউনিফর্ম মা বরাবর করে দিয়েছেন। আমাদের বাড়ির পুজোর জামা কাপড় কাপড় আসতো, সেটা খুব সস্তা যেরমই হোক মা ফ্রক করে দিতেন, মানে সংসারের কাজে লাগিয়েছেন। মানে উনি ভাবতেই পারতেন না যে ওইটা করে আবার আবার উপার্জনও করা যায়, মানে ওই দিকে ওই রকমভাবে ভাবনাটাই আমাদের বাড়িতে নেই, কোনো দিনও ছিল না। আমরা খুব মধ্যবিত্ত, এমনকি তুমি নিম্ন মধ্যবিত্তও বলতে পারো। আমার বাবা একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করতেন, ৩ জন মেয়ে নিয়ে সংসার করা খুবই টানাটুনি চলতো। কিন্তু বছরে 1বার বা 2বার আমরা ওই হোলডল প্যাক করে দেওঘর বা মধুপুর বেড়াতে যেতাম। খুব বড় জায়গা নয়, তবুও তার মধ্যেও আমার বাবা আমাদের কাশ্মীর ঘুরিয়েছেন, দার্জিলিং ঘুরিয়েছেন। মাসে 1বার করে পার্ক স্ট্রিটে পিপিং বলে একটা রেস্টুরেন্টে চাইনিজ খেতে যাওয়া, এইগুলো আমাদের কাছে ছিল একটা বিরাট বিলাসিতা। মানে আজকে সেটা সুখস্মৃতি। হ্যাঁ, আজকে সেটা সুখস্মৃতি। মানে ওই একবারই যেতে পারতাম, সেজন্য এত দুষ্প্রাপ্য, এত সুন্দর ছিল। মানে জামা কাপড়ও খুব, মানে ওই পয়লা বৈশাখ, পুজো, জন্মদিন, ব্যাস। তার বাইরে আর কিছু না। কাজে এখনকার এই আজকালকার যুগে এই যখন পাচ্ছি তখন যে জিনিসটা কিনে নেওয়া, ওটা আমি এখনো অভ্যেস করে উঠতে পারিনি। ভ্যালুটা চলে যাচ্ছে এটাতে দিদি। হ্যাঁ, খুব সহজে পেয়ে যাচ্ছে তো, সহজলভ্য। ভীষণ সহজলভ্য। কাজে সেই সময়গুলো আমার কাছে ভীষণ মধুর এবং চমৎকার। দিদি, আপনার কাছ থেকে আমি সেই সময়ের কলকাতা সম্পর্কে একটু জানতে চাই। সেই সময়ের কলকাতায় আমরা তো মানে আমি তখন খুবই ছোট, কিন্তু একটা সময় উত্তাল ছিল, 70-এর দশক। আমার দিদি যখন স্কটিশে পড়ছেন, স্কটিশ তখন ওয়ান অফ দ্য ডেন, মানে ওই সময়ের উত্তাল সময়ের। আমার দিদি সেটা আহ, সাক্ষী, এবং দিদির অনেক বন্ধুবান্ধব মানে সরে গেছিলেন কলকাতা থেকে, তাদের সরিয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে একজনের নাম হচ্ছে গৌরাঙ্গ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী। ওনাকে সরিয়ে দেওয়া হয় কারণ উনি সত্যিই ভীষণ অ্যাক্টিভলি নকশালের সঙ্গে যুক্ত ছিলেন। মানে আমি যদি এটা কোট আনকোট বলি, এবং তো আরও অনেক মানে আগুন খেকো ছেলে মেয়েরা ছিল আর কি সেই সময়টা। আমার বড়দি সেই সময়ের একজন সাক্ষী। আমরা খুব টেনশানে থাকতাম, মানে বাবা মা খুব টেনশানে থাকতো। তো
তুলনামূলকভাবে মেজদি বাসন্তী দেবী কলেজে পড়েছেন, অনেক শান্ত অ্যাটমসফিয়ার পেয়েছেন। এবং আমাদের বাড়িতে সেই সময় কলকাতাতে এখনো নিশ্চয়ই একটু ভেতরের দিকে বা কোথাও পাওয়া যায় ওই রোববার করে গানের মাস্টারমশাই আসা, তবলাবাজি আর এটা তো আমিও ছোটবেলায় পেয়েছি। হ্যাঁ মানে এটা খুব একটা অতি অবশ্যই সকালবেলা বাবা বাজার থেকে ফেরার সময় কচুরি আর সুজি নিয়ে আসবেন, চপচপে ঘিয়ে ভাজা, ওটা আমাদের সকালবেলার জলখাবার। আর বাড়িতে ওই রোববার দিনকে বড় আলু দিয়ে মাংসের ঝোল মাটন ভাত। মাটন। হ্যাঁ মাংসের ঝোল ভাত। এবং আমি সেরকম কলকাতায় দেখেছি যে কলকাতাতে না মানে আম, পুজো উপলক্ষে আহ, মানে তখন তো থিম অনেক দূরস্থ, ভক্তিটা বড় বেশি ছিল। আর আমার নিজের মামা বাড়িতে বাসন্তী পুজো হয়, 350 বছরের পুজো। কাজী আমার কাছে ওই মা মানে না মাই, মানে উনিও একটা ওই বেনারসি শাড়ি পরে আসবেন, অসুর দলনী, মানে আমার কাছে আমি এখন ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হতো হ্যাঁ হ্যাঁ তখন। হ্যাঁ হ্যাঁ তার আগের থেকেই শুরু হতো, মানে বোধন হয়ে যেত ষষ্ঠীতে। তারপরে আমি অনেক বছর আমি অ্যাটলিস্ট জাজ হয়ে প্রচুর জাজিংয়ে গেছিলাম। কোথাও একটা মন ভরে না আর কি, মানে মাকে কোথাও পাই না, মাকে এখনো পাই। আর তখন সেই সময়টা ছিল যখন প্যান্ডেল বাঁধা হতো লাল সাদা কাপড়ে, মানে এখন যেমনি কিরকম অদ্ভুত হয় না, কি যে কাপড় সেটা আমি বুঝতেও পারি না, শিফন না কি সাটিন কি একটা, মানে তার মধ্যে দিয়ে লতে পাতায় সাদা মানে কাগজের ফুলের কি সব হয়, একদম অসম্ভব অদ্ভুত দেখতে, সেগুলো ভালো খারাপে যাচ্ছি না। তো আমাদের সময় তখন বেশ ওরকম সানাই সহকারে, তখন তখন নিজেদের লোকেরা খাবার পরিবেশন করতো, ক্যাটারিং ছিল না। বাড়িতে সব আমার মামাতো দাদারা সবাই গামছা বেঁধে হাতে বালতি নিয়ে ওই আর আর ওই লম্বা বেঞ্চগুলো লম্বা পেতে। বেঞ্চ পেতে তার মধ্যে কলা পাতা আর খুঁড়ি এরকমে। আর ওই কম্পিটিশনটা ছিল কটা খেতে হবে, আরও 40টা খাবি, মানে লোকে তখন তাদের সুগার নিয়ে অত মাথা ব্যথাও ছিল না। আর একটা একটা বিয়ে মানে তখন জমজমাট ব্যাপার ছিল। আর ভীষণ বাঙালি বিয়ে হতো তখন, বিশ্বাস করো, ভীষণ বাঙালি বিয়ে। বাঙালিয়ানা ছিল। দধিমঙ্গল হলো, গায়ে হলুদ হলো, তত্ত্ব এলো, বিয়ে হলো, বাড়ির বউ বাড়ি চলে যাও। এখন যেমনি মানে ভেরিয়াস, মানে যেটা না আসলে আমাদের বাঙালি তো অনুকরণ প্রিয় না, এটা তো একটা সমস্যা হয়ে গেছে দিদি। মানে অনুকরণ, সেটা তো তুমি বুঝে করবে, সেটা তোমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাতে। কিসের অনুকরণ? কেন আমাদের কি কম পড়ি আছে রাজকন্যা? বলেনি তো, প্রচুর রাজকন্যা আছে আমাদের। জল সইতে যাওয়া কি সুন্দর একটা, কোথায় যায় করতে? করে না তো, ফিজিক্যাল লেবার লাগবে, তাই না? মানে আমি সত্যিই বুঝতে পারি না আমাদের, মানে লোকে বলবে কি তো আনন্দ ঋতু ব্যাপার, সারা হাতে মেহেন্দি। কিন্তু মজার ব্যাপারটা জানেন দিদি, আমি লক্ষ্য করে দেখেছি এখন যারা বাঙালি নন তারা বাঙালি বিয়ের কালচারটাকে ফলো করার চেষ্টা করছেন। সেটাই তো হয়, মানে আমরা যখন আমাদের এখানকার সমস্ত সাত্ত্বিক ব্যাপার ভুলে গিয়ে ভগবানের কথা ভুলে গিয়ে প্রচণ্ড বিদেশি হচ্ছে, বিদেশিরা তখন সাধু হয়ে যাচ্ছেন। এটা তো আমাদের বরাবরই আছে, আমরা তো কখনো সময়ের জিনিসের সময়ের মর্ম বুঝি না, কোনো দিন না। সব সময় কত সূচনা নাস্তি, সব সময়। আমি এই রিসেন্টলি বেনারস থেকে ঘুরে এলাম, আপনার সাথে কথাই হচ্ছিল, আমি ওখানে গিয়ে দেখলাম যারা ধরুন প্রচুর বাঙালিরা ওখানে যান, প্রচুর হুম, বাঙালি আছেনও। বাঙালিদের সেকেন্ড হোম বলা হয় হ্যাঁ, ওটাকে। তো তারা কিন্তু আনন্দ করতেই ব্যস্ত, কিন্তু যারা ধরুন বিদেশ থেকে আসছেন তারা হয়তো বসে ধ্যান করছে বা তারা মন্দিরে গিয়ে খুব ভালো করে পুজো করছে। আমার খুব অবাক লাগছিল দেখে, মানে আগেও অনেকবার গেছি, আমার খুব অবাক লাগছিল যে আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ, কিন্তু বিদেশের মানুষরা ওটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে একটু একটু করে। একদম তাই, একদমই তাই। কারণ ওরা বুঝতে পারছে যে আলটিমেটলি কোথাও রিচ করতে গেলে এখানে পৌঁছতেই হবে, প্রাচ্য ছাড়া উপায় নেই, প্রাচ্য ছাড়া উপায় নেই। পাশ্চাত্য তো, পাশ্চাত্য যে সভ্যতাটা সেটা ধীরে ধীরে কিরমভাবে যে গিলে খাচ্ছে সেটা তো তাদের দেশগুলো দেখলেই বোঝা যায়। কি অবস্থা সারা বিশ্বের, তুমি বলো তো। হ্যাঁ, আমরা শুধু কলকাতাকে নিয়ে কথা বলি কিন্তু আমরা বিশ্বের কথা ভাবি না, না। বিশ্বের কথা বলবে কি, প্রথম কথা হচ্ছে তোমায় জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমার একটা রাজনীতি বোধ থাকতে হবে, সেটা কোথায়? তুমি কজন মানুষের মধ্যে সেই বোধটা দেখবে? কজন মানুষ সত্যি সিরিয়া ইসরায়েল নিয়ে ভাববে বলো তো? ওদের মানুষরা কিভাবে আছে, কিভাবে চলছে? আমাদের এখানে একটু সামান্য জল জমলে আমরা হাইমাই করতে থাকি, ওদের কথা ভাবেই না আমরা।
না না, প্র্যাকটিক্যালি তাই। আমি আপনার সাথে যেটা কথা হচ্ছিল, আমরা তো সত্যিই দেখেছি যে কলকাতাতে আস্তে আস্তে যেটা হয়ে যাচ্ছে যে কলকাতার বড় বদনাম হয়ে যাচ্ছে। কি এটার কি দুর্ভাগ্য, খুব দুর্ভাগ্য না? খুব দুর্ভাগ্য। মানে দরকার তো ছিল না। না, আমাদের রাজনৈতিক মতামত সবার আলাদা হতেই পারে, রাজনৈতিকভাবে মানুষ একে অপরকে অপছন্দ করতেই পারে, কিন্তু শহর কলকাতাকে কেন টার্গেট করছো? এটা কিন্তু আমার খুব মানে একটা তার দুঃখের জন্য জায়গা। আমরা কলকাতাবাসীরা দায়ী। আমরা কি, আমরা আমাদের শহরটাকে কি বলবো, গর্বের জায়গায় রাখতে পারছি না। সমস্যা হচ্ছে, গর্বের জায়গায় রাখতে পারছি না। কলকাতা মেয়েদের জন্য সেফ নয়, পুরো দেশে এটা ছড়িয়ে পড়েছে দিদি। কিন্তু আমি নিজে কলকাতায় বহু বছর একা থেকেছি, এর কলকাতার থেকে চেয়ে সেফ সেফ, আমি কোথাও পাইনি। কলকাতার চেয়ে সেফ তো হতে পারে না। এখানে আইটি সেক্টরে যারা কাজ করে মেয়েরা, মানে তারা নির্দ্বিধায় অ্যাবক্যাবে করে আসছে, কাজ করছে। আজকে যদি সেভাবে তুলনামূলকভাবে দেখা যায়, তাহলে কলকাতার থেকে অন্য রাজ্যে যা হচ্ছে, সে তো মানে, তাহলে তো হাতাহাতি লেগে যাবে আমাদের সঙ্গে, যদি আমরা তুলনামূলক আলোচনা করি। আমরা মেয়েরা যথেষ্ট, কারণ আমি আমি যে পেশায় আছি, সেই পেশায় মানে মহিলারা স্মোক করা বা ড্রিঙ্ক করা বা নিজের মতো করে চলা বা কোথাও কোনো বাধা তো এখানে নেই। না, কিন্তু আমি শুরু তো হচ্ছে, পাইনি। কিন্তু শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবে না, জিনিসপত্র ছিঁড়ে ফেলবে। আরে আগে ইতিহাসটা জান, তারপরে তো ভ্যালেন্টাইন্স ডেকে মারবি, মানে ভ্যালেন্টাইন্স ডে পালন করাটাকে বিরোধ করবি। আগে ইতিহাসটা জান কি না। এই যে এই যে মানে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটলো, একটা বড় সমাবেশে একজন চিকেন প্যাটিস বিক্রি করছেন, তার সমস্ত একটা রুজি রোজগারের সমস্ত ব্যাপারটা ভেঙে, বক্স ভেঙে, তার 3,000 টাকার তার মাত্র পুঁজি, তাকে তো মারধর করলো, জিনিসপত্র ভেঙে দিল। কলকাতা এটা ছিল না, সঙ্গীতা। না, কলকাতা কলকাতা ছিল কোনো না। দিন এটা ছিল না। কলকাতা ভীষণ ভীষণ সহিষ্ণু এবং পরধর্ম সহিষ্ণু, এবং মানে এইটা খুব অ্যালার্মিং। এটাকে কিছুতেই হতে দেওয়া যায় না। মানে এটা আমি পরিষ্কার একটা, মানে কি বলবো, পডকাস্ট বলো, এটা তো পাবলিক একটা ফোরাম, আমি সেখানে পরিষ্কার বলছি, এইটা খুব অ্যালার্মিং। এইটা হতে দিতে পারবো না আমরা। না, এটা হতে দিলে আমাদেরই ক্ষতি। হ্যাঁ, আমরা যেখানে বরাবর, মানে আমি তো করোনার সময় আমি প্রচুর পেপার কাটিং করেছিলাম। হ্যাঁ, সেটা এটা নিয়ে আমি অনেক জানি। হ্যাঁ, সেটা নিয়ে অনেক লেখা। বললে বিশ্বাস করবে না, কত মানুষ, কত হিন্দু তার দুয়ার খুলে দিয়েছে ওদের এই নমাজ পড়ার জন্য, কত মুসলিমরা খুলে দিয়েছে আমাদের পুজো করার জন্য। মানুষে মানুষে ভেদ নেই, সঙ্গীতা। মানুষে মানুষে ভেদ নেই, এটা ভেদটা তো করানো হয়, পুরোটা পলিটিক্যাল। করানো হয় এটা। এবং এটা হচ্ছে সবচেয়ে কুৎসিত এবং নোংরা জিনিস। এবং কি বলতো, এটা একবার শুরু হলে না, লাগাম দিতে পারবে না কিন্তু কেউ। এটা তো সব দিক থেকে হবে, তখন আপনি তাই তো আটকাতে বলছি, পারবেন তাই না তো তো। বলছি, লাগাম দিতে পারবে না কেউ, হাতের বাইরে বেরিয়ে যাবে, পুড়িয়ে দেবে সব কিছু। কাজে এখন থেকে শুভ শক্তি সম্পন্ন মানুষ যারা, শুভ বুদ্ধি যাদের আছে, তারা যেন একটু সাবধান হন আর কি। সেই মানুষরা সবাই কথা বলেন না দিদি, এগিয়ে আসতে চান না। কিন্তু যখন ঘরে আগুন লাগবে, যখন আঁচটা পোয়াবে, তখন বুঝবে যে সময় একটু কথা বলা দরকার ছিল, সময় একটু সক্রিয় হওয়া দরকার ছিল, প্রয়োজন আছে না, সবসময়। প্র্যাকটিক্যালি তাই। আমি এখন যখন কলকাতার বাইরে যাই, যেহেতু আমার একটা ট্রাভেল ব্লগ রয়েছে, আমি যখন ঘুরে বেড়াই, কলকাতা সম্বন্ধে মানুষ যখন বলে, খুব খারাপ লাগে। আমাদের এত ভালোবাসার শহর, এই শহরটা এত খারাপ নয় যতটা না, খারাপ না, এই শহরটাকে করে দেওয়া হচ্ছে। এটাই তো ডেলিবারেটলি করা হচ্ছে না, বেসিক্যালি হাতের বাইরে, তো সেই জন্য আরো বেশি করে খারাপ করা হচ্ছে। ঠিক আছে, কলকাতা ঠিক বুঝে নেবে নিজের মতো করে, আমি ভীষণ বিশ্বাস করি কলকাতা ঠিক বুঝে নেবে। অবশ্যই আশাবাদী তো থাকতেই হ্যাঁ, হবে। নিশ্চয়ই। দিদি, এবার একটু আপনার প্রফেশনাল দিকটায় যাই। আমরা চলো, আমাদের বিভিন্ন আলোচনার মধ্যে ছিলাম এতক্ষণ। চলো। আপনি কোনোদিন কি সত্যি ভেবেছিলেন যে অভিনয় করবেন? না, না, আমি একদমই অভিনেত্রী হব ঠিকই করিনি। আমি পাড়ায় একটা মেয়েদের ক্লাব ছিল, সেখানে একটা শৈলেশ গুহনিয়োগীর একটা ফাঁস বলে নাটক হয়েছিল, সেখানে একটা ক্যারেক্টার ছিল তপন বলে, খুব বখাটে একটা ছেলে, তার একটাই ডায়লগ ছিল, বাবা 10টা টাকা দেবে। তো সেই আমার প্রথম অভিনয় আর কি। তারপরে ওই কলেজে পড়ার সময় একটু হাত খরচার জন্য বিভিন্ন গ্রুপ থিয়েটার না, অফিস ক্লাবে কাজ করতাম, একটু টাকা পেতাম। আর এই ছোট ছোট গ্রুপ থিয়েটারে
কম্পিটিশনে যেতাম, একটু প্রাইজ পেতাম। এই এই করতে 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 করতেই আমার অভিনয়ের একটা নেশা শুরু হয়ে যায়। তারপরে আমি একটা ওয়ার্কশপ করতে যাই অঞ্জন দত্ত, যেখানে আমি সত্যি একসঙ্গে অভিনয় এবং ওনার দুটোরই প্রেমে পড়ি। ফলে আমার তখন অভিনয় একমাত্র ধ্যান জ্ঞান। এবং মানে ওটা অঞ্জনদার প্রেমে পড়ে, তাই তো? একদম, একদম, একদম। তাহলে অঞ্জনদা আমাকে একটা চরিত্রের কথা বলেন, ওয়েস্ট সাইড স্টোরির মারিয়া ক্যারেক্টারটা, যেখানে অনেকগুলো গান ছিল স্টেজে। তো তখন ওটা ওই থিয়েটারটা করে আমার কিঞ্চিত নাম হয়। তারপর মনোজ মিত্রর সঙ্গে কাজ করি। তারপর আমাকে অঞ্জনদাই নিয়ে যান মেঘনাদদার কাছে, মেঘনাদ ভট্টাচার্যের কাছে, সায়কে। বাসভূমি নাটকটা হয় এবং বাসভূমি আমাকে সুপার হিট। পরিচিতি দেয়। তারপরে আরও অনেকের সঙ্গে, তারপরে অঞ্জনদার সঙ্গে কাজ করেছি, সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, কৌশিক সেনের সঙ্গে কাজ করেছি, সোহাগ সেনের সঙ্গে কাজ করেছি। মানে একের পর এক কাজ তারপর চলেছে। থিয়েটার থেকে আপনার মুভিতে আসা বা সিরিয়ালে আসা, এই ট্রানজিশনটা কবে হলো? কোনো ট্রানজিশন নেই গো, টাকার দরকার ছিল। অখাদ্য কিছু সিনেমা করেছি, সেই সিনেমাগুলি আমি টাকা পেয়েছি, তাই গিয়েছি এবং কাজ করেছি। নিজের ভালো কিছু লাগেনি? না, ভালো লাগে কিছু ছবি তো ভালো, অঞ্জনদার যে কটা ছবি ছবি করেছি খুব ভালো লেগেছে, ম্যাডলি বাঙালি, আবার ব্যোমকেশ, খুব ভালো লেগেছে। অঞ্জনদা আমাকে আজ অব্দি কোনোদিনও কোনো খারাপ চরিত্র দেননি। খারাপ চরিত্র মানে অভিনয় করতে পারবো না এরকম ক্যারেক্টার দেননি কোনোদিনও। তারপরে আমাকে লোকে একটু অফবিট, মানে সবাই আমাকে বলে যে তোকে তো ওই ঘাড়ের কাছে খোঁপা এবং টিপ পরে ঠিক যায় না তোর মুখটা, তোর জন্য তো একটা ক্যারেক্টারটা একটু অন্যরকম হতে হবে। আমি কি করে বলি যে আমাকে দিয়েই জন বলে একজন ডিরেক্টর, সে আরোগ্য নিকেতনের আতর বিবি করিয়েছে আমাকে, আম, আদর্শ হিন্দু হোটেলের চরিত্রটা, যেটা একটা মানে প্রচণ্ড রকম, আমাকে কুশল চক্রবর্তী ডিরেক্টর ছিল ওটা, আদর্শ হিন্দু হোটেলের, আমি আর পার্থসারথী দেব ছিলাম। তো চাইলে লোকে সব সব কাজে করা যায়। সবাইকে দিয়ে সব কিছু করানো যায়, ওটা ইজি রুট, ইজি এসকেপ। মানে খানিকটা স্টেরিওটাইপ হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, আমি চাইও নি সেটা করতে। আমার কাছে যে একই ধরনের চরিত্র দুবার আসতে আমি না বলে দিয়েছি, দরকার নেই। আপনার পছন্দের চরিত্র যেটা এখনো পর্যন্ত আপনার করা হয়ে ওঠেনি, আপনার খুব ইচ্ছে ছিল যে এই চরিত্রটা আমি করতে চাই? সাউন্ড অফ মিউজিকের মারিয়া। আমার এরকম একটা ভাইব্রেন্ট ক্যারেক্টার, আর উল্টো দিকে যদি ক্রিস্টোফার প্লামার থাকেন তাহলে তো কথাই নেই। আমার খুব প্রিয় চরিত্র মারিয়া, ভীষণ প্রিয় চরিত্র। আর উনি করেছিলেন অসাধারণ, জুলিয়ান রুস, অপূর্ব। আরেকটা চরিত্র আছে খুব প্রিয় আমার, সেটা হচ্ছে মিজরি, বেটি ডেঞ্চের। খুব খুব ভালো, উনি অস্কারও পেয়েছিলেন ওটার জন্য। খুব মানে খুব ভালো। আর এদিকের বাংলায় না সবই পুরুষ চরিত্র, যেগুলো খুব করতে ইচ্ছা করে, সেই সেই চরিত্রগুলো বলা যাবে না। জি, এই দুটো চরিত্র আমার ভীষণ স্বপ্নের চরিত্র। এখন বয়স পেরিয়ে গেছে, হবেও না, কিন্তু আমি মাঝে মাঝে নিজেকে ইম্যাজিন করি, করতে ভাল লাগে। দিদি, আপনি নিজেকে শুধুমাত্র টলিউডে আটকে রাখলেন কেন? আমি না একটু কলকাতা কোনো আর কি, মানে আমার কাছে নন্দন, একাডেমি, রবীন্দ্র সদন, বাগবাজারের ফুলুরি, এইগুলো না থাকলে আমি নেই। মধুসূদন মঞ্চের একটু লেবু চা, একটু খটি গরম, এইগুলো না আমার বাঁচতে গেলে লাগে। এগুলো আমি তো চেষ্টা করেছিলাম, মানে আমি ছিলাম 6 বছর মুম্বাইতে। কিন্তু সবাই আমাকে বলেছিল, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা সবাই বলেছিল তুই মুম্বাইতে মানে একবার চেষ্টা কর, তোর কিন্তু হবে মুম্বাইতে। আমি খুব একটা চেষ্টা করিনি। আবার নতুন করে অডিশন দিয়ে আবার নতুন করে প্রমাণ করা, অতদিনে আমি অনেকটা প্রমাণ করে ফেলেছি, ক্লান্ত হয়ে গেছি। আবার প্রমাণ করার অতটা ইচ্ছা ছিল না। একটা উর্দু সিরিজ করতাম, রবি ওঝা ডিরেক্টর ছিলেন বলে, ফিরভি বলে, ওই একটাই করেছিলাম ব্যাস। কেননা আপনার হিন্দিটাও খুব সুন্দর, আপনি হিন্দিতেও খুব মানে সুন্দর আমি কথা সাবলীল, বলেন। হ্যাঁ আমি সাবলীল। হ্যাঁ, ইংলিশেও খুব ভালো কথা বলেন। তো যে জিনিসগুলো প্রয়োজন, আর আপনার অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সেখানে আমার যেটা আপনাকে আমি বলছিলাম যে আমার পিসি খুব ভক্ত ছিলেন আপনার। তো পিসির মনে হতো, পিসি বলতো যে এনাকে আরও একটু বড় চরিত্রে কেন দেখতে পাই না। তার মানে এরকম অনেকেরই কিন্তু মনে হয়তো ছিল যে আপনাকে যতটা ওনারা চেয়েছেন, আপনার যারা ভক্ত, আপনার যারা ফ্যান, তারা ততটা আপনাকে পাননি। সেই উত্তর পরিচালকরা দেবেন বা প্রযোজকরা, আমি তো তার জন্য দায়ী নই। আমার কাছে আসলেই তো আমি কাজ করতে রেডি, কিন্তু আমাকে যদি না ডাকে
আমায় যদি না বলে তাহলে তো কিছু করার নেই। যে কথাটা তোমার পিসি বলেছেন, তেমনি ওদেরও নিশ্চয়ই কখনো মনে হয়েছে যে সুদীপাকে তো বলা যায়, কিন্তু শেষ মুহূর্তে বলে উঠতে পারেননি। তো আমি চরিত্র পাওয়ার জন্য যেগুলো মুখ্যত চলে আর কি আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটার একটাও আমি করতে পারবো না। আমি এখানে অভিনয় করতে এসেছি, আমি অভিনয় জান দিয়ে করব। আমার তার বাইরে, অভিনয়ের বাইরে আমার কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি কিচ্ছু নেই। আমার সঙ্গে লোক যায় না, আমি একা যাই, আমার ছোট্ট একটা ব্যাগ থাকে। আমি খুব নির্ঝঞ্ঝাট একজন মানুষ, আমি শুধুমাত্র গিয়ে পাঠটা করি, পাঠ করে চলে আসি। এর বাইরে আমি আর কিছু লেনদেন করতে রাজি নই, করবো না, করিনি তো এখন কেন করব? মানে যখন সময় ছিল তখনই করিনি, তো এখন তো প্রশ্ন। কখনো এই ধরনের প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছে? সাহস করেনি কারোর, সাহস হয়নি কারোর। কিন্তু বাস্তবেই এটা হয় দিদি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এ কি কাস্টিং কাউচ আছে না? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে, দেখলাম তো। এবং তার জন্য ভালো ভালো যারা অভিনেতা অভিনেত্রী তারা পিছিয়ে পড়ছেন কোথাও না কোথাও। না, কি জানো তো সঙ্গীতা, পিছিয়ে পড়ার ক্ষেত্রে আবারও একটা আছে, মানুষ নিজেকে যদি খুব সহজলভ্য করে দেয় তাহলে তার দাম কমে। তুমি যদি আজকে মনে করো যে আমি এই পডকাস্টের ব্যাপারে সুদীপাদিকে যখনই মানে মনে করব তখনই আমি পেয়ে যাব, তখন কোথাও তোমার একটা আমার প্রতি দামটা কমবে, যে সুদীপাদি আছে এই হাতের পাঁচ। এইরকম বহু অভিনেতা অভিনেত্রীকে আমি দেখেছি যারা নিজেদের খুব সহজলভ্য করে তোলে। একটু দেখবেন দাদা, একটু মানে তুমি যদি ভালো কাজ করো লোকে তোমায় দেখবেই। অহংকার, আমি ভীষণ বিশ্বাস করি, মানে আমার বিভিন্ন পড়াশোনার মধ্যে দিয়ে, যে অভিনেতার না একটা অহংকার থাকা খুব দরকার। খুব ভুল অহংকার নয়, মানে একজন আত্মসম্মান। একজন মানুষ এলো তোমার দিকে এগিয়ে একটা ছবি তুলতে বা অটোগ্রাফ তোমার থেকে নিতে, তুমি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলে এটা কোনো এটা এই অহংকারটা নয়। এই অহংকারটা কোনো দিন তুমি শাহরুখ খানকে দেখবে না করতে। না, আত্মসম্মান তো থাকতেই হবে। তোমায় ভুলে গেলে চলবে না, ওনারা তোমার ভগবান, জনতা জনার্দন, ওরা আছেন বলেই তুমি আছো। কাজে ওদেরকে তুমি সম্মান করো। অসম্মানের লোক কিছু কম নেই ইন্ডাস্ট্রিতে, তাদের অসম্মানটা করো দরকার পড়লে, ওখানে হেসিটেট করো না। তো সে কারণেই আমি ঠোঁট কাটা, আমি একটু রূঢ় হাসি, এইসব কারণেও আমাকে লোকে একটু এড়িয়েই চলে। আমি ভয় তাতে পায় ভয় পায় তা কিনা খানিকটা। জানি না, ভয় পায় কিনা জানি না, আমি খুব একটা বদার্ডও নেই সেটা নিয়ে, কিন্তু হ্যাঁ একটু সমঝে চলে। দিদি, একটু থিয়েটারের দিকটায় যাই। চলো। থিয়েটার যেহেতু আপনার খুব প্রাণের একটা বিষয়, আমি এর আগেও অনেকের সাথে কথা বলেছি, আমি দেখেছি যারা থিয়েটার করেন তাদের কাছে থিয়েটার বড় প্রিয় জিনিস। হ্যাঁ, তো থিয়েটার এবং মুভি দুটোকে যদি আমি পাশাপাশি রাখি, সেক্ষেত্রে আপনি কোনটাকে চুজ করবেন? থিয়েটার, এটা কোনো দ্বিতীয় কোনো ভাবনার সম্ভাবনাই নেই, এনি টাইম। কেননা তুমি থিয়েটারটা করতে গিয়ে তাৎক্ষণিক যে রিয়াকশনটা পাচ্ছ, তোমার কান্নায় লোকে কাঁদছে, তোমার হাসিতে সে হাসছে, ওই যে উষ্ণতাটা, ওই যে ওই যে তাপটা, আর হয়ে যাওয়ার পর হাততালিটা, ওটার চেয়ে মিষ্টি সঙ্গীত আর পৃথিবীতে কিছু নেই, কিচ্ছু নেই। আপনার কোনো ঘটনা মনে পড়ে এরকম? কী ঘটনা? আমার বাসভূমি দেখে আমার একজন বয়স্কা মহিলা আমাকে এসে বলেছিলেন, সবার ঘরে তোমার মতো করে একটা মেয়ে হোক, মানে ওই ক্যারেক্টারটার মতো আর কি, হৈমন্তীর মতো মেয়ে হোক। খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কেঁদে ফেলেছিলাম। কলকাতার ইলেকট্রা দেখে শ্রমিক বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা করেছিলেন, মানে শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা আমি খুব, মানে শিরোধার্য ওটা আর কি। এরকম মানে বলেছে আর কি, যে থিয়েটারটা ছেড়ে যেও না কখনো, অভিনয়টা তোমার হবেই। ওটা নিজের ব্যাপারে বলতে খুব অস্বস্তি লাগে, কাজী হ্যাঁ থিয়েটার, এরকম অভিজ্ঞতা হয়েছে। না, অ্যাকচুয়ালি একজন অভিনেতা বা অভিনেত্রীর সব থেকে বড় প্রাপ্তি তো যখন মানুষ সামনে থেকে এগিয়ে এসে তার প্রশংসা করছেন। নিশ্চয়ই, একদমই তাই, একদমই তাই। সেই ভালো লাগাটার তো আর কোনো তুলনা না হয় না না। না না না, আর ওইটা না থিয়েটারে ভীষণ তাৎক্ষণিকভাবেই পাওয়া যায়, মানে সঙ্গে সঙ্গে তুমি হাতে গরম পাবে আর কি। ওই যে মানুষের অধীর প্রতীক্ষা, তারপরে নাটকটা হয়ে যাওয়ার পর হাততালি, অন্যরকম একটা এফেক্ট হয়। সাধারণ মানুষ হিসেবে আমার একটা জিনিস সবসময় মনে হয় দিদি, এই যে পাঠ পুরোটা মুখস্থ করা, আত্মস্থ করা, এটা তো খুব কঠিন, এটা তো একেবারে সহজ নয়। এটা অভ্যেসের ব্যাপার, এটা অভ্যেসের ব্যাপার। কারণ তুমি যেই মুহূর্তে হাতে একটা চরিত্র পাচ্ছ, তোমাকে প্রথম কাজ হচ্ছে চরিত্রে ঢুকে যেতে হবে।
তুমি ঢুকে গেলে সংলাপ আর শুধু সংলাপ থাকবে না, তখন তোমার ওই কথাগুলোই তোমার কথা হয়ে যাবে, তখন আর সংলাপ থাকবে না, তখন কোনো অসুবিধা নেই। তখন সেই স্বাধীনতা থাকে নিজের মতো করে বলার। না, যেভাবে লেখা থাকে সেভাবেই বলতে হয়, কারণ আমাদের তো রিহার্সাল চলে, আমাকে তো একদম প্রপার কিউটা দিতে হবে আমার সহ অভিনেতাকে। অনেকে আছেন যারা এটা করেন না, তারা অতিরিক্ত দক্ষ অভিনেতা প্রমাণ করার জন্য ভুলভাল কিউ দেন। এটা অত্যন্ত মানে অবৈজ্ঞানিক একটা প্রথা বলে আমি মনে করি। ইটস ভেরি আনসাইন্টিফিক। যেটা লেখা আছে সেটা তুমি বলো, তবেই তোমার কো অ্যাক্টারের প্রতি তুমি সম্মান জানাচ্ছ, এবং তার উত্তরে সে অনেক প্রথিতযশা অভিনেতা আছেন যারা ছিলেন, এখন সেটা কম, যারা নিজের মতো করে বলেন আর কি, তো সেটা খুব প্রশংসাযোগ্য নয়। হ্যাঁ, উল্টো দিকে যিনি আছেন তার অসুবিধা হবে। অবশ্যই, অবশ্যই তার অভিনয় ক্ষতিগ্রস্ত হয়। মানে আপনি এরকম নিজে ফেস করেছেন? না, আমি সবসময় খুব বিজ্ঞান ভিত্তিক লোকজনের সঙ্গে, বিজ্ঞান ভিত্তিক অভিনয় যারা করে তাদের সঙ্গে অভিনয় করেছি, কাজে আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। দিদি, আমরা একটা কথা শুনি, মেথড অ্যাক্টিং অনেক সময় আমরা শুনে থাকি, কিন্তু মানুষ ব্যাপারটা কি সেটা সবাই জানেন না। আপনি যেহেতু অভিনয়ের সঙ্গে রয়েছেন, আপনি অভিনয় শেখানো, আমি একটু বুঝতে চাইবো আপনার কাছ থেকে। দেখো, মেথড অ্যাক্টিং মানে হচ্ছে স্তানস্লভস্কি, ব্রেস্ট, মানে এদের কতগুলো বাঁধা ধরা ব্যাপার আছে আর কি। তুমি যদি মেথড অ্যাক্টিং করো, তুমি সেটার মধ্যে থাকবে, এবং মেথড অ্যাক্টিং ইটস আই শুড সে, ব্লক বলবো না, কিন্তু তোমাকে বেঁধে দেয় খানিকটা। আর মেথড অ্যাক্টিংয়ের সঙ্গে তুমি যদি ম্যাজিক ইফ বা থার্ড ওয়াল যেটা ভাঙা, ফোর্থ ওয়াল করা, বা স্পন্টেনিয়াসলি তুমি যদি কিছু করো, সেটা হচ্ছে তুমি মেথডের মধ্যে থেকেও মেথডটাকে ভাঙছো। মানে যেটা বাদল সরকার করতেন, উনি ভীষণই মেথডিক্যাল ছিলেন, কিন্তু মেথডের মধ্যে থেকেই মেথডটাকে ভাঙতেন, এবং সেটা করলেই ঠিকঠাক অভিনয়টা হয় আর কি। একদমই প্রত্যেকেই বলেছেন, মানে সেটা ব্রেস্টও বলেছেন, স্তানস্লভস্কিও বলেছেন যে মেথড ইজ দেয়ার, কিন্তু আমাদের প্রত্যেকেই মেথডটার মধ্যে থেকে মেথডটাকে ভাঙতে হবে। আপনি কোন ধারাটা ফলো করেন? মেথডের থেকে মেথড ভাঙা, একদম। কিভাবে প্রিপেয়ার করেন নিজেকে একটা চরিত্র যখন আপনি প্রথম শুনলেন তার সম্বন্ধে, আর সেটা একেবারে স্টেজে যাওয়া অবধি বা সিনেমার প্রথম শট দেওয়ার আগে অবধি? সিনেমায় শট দেওয়ার আগে অবধি খুব বেশি নিজেকে তৈরি করার সময় পাই না, কিন্তু এর ক্ষেত্রে, স্টেজের ক্ষেত্রে পরিচালকের সাহায্য নেই ভীষণভাবে। সবচেয়ে আগে জেনে নিই তার মানে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কী, আর্থসামাজিক কোন কোন জায়গা থেকে সে উঠে এসছে, তাদের খাওয়া দাওয়া কীরকম, তাদের মানে চালচলন কীরকম, কীরকম জামা কাপড় পরে, কীরকম ধরনের ভাষা ব্যবহার করে, সেটাই কি আমাকে স্ক্রিপ্ট যথেষ্ট পরিমাণে দিচ্ছে না, সেই আস্তে 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 খুব তিল তিল করে রক্তমাংস, মানে যেভাবে মানে মায়ের গর্ভে সন্তান তৈরি হয় সেরমভাবে তৈরি করা হয়। তারপরে শোয়ের দিনকে সন্তান প্রসব হয়, ভালো হলে সুস্থ মানে স্বাভাবিক, তার পেছনে অতটাই খাটাখাটনি ঠিক থাকে? অতটাই খাটাখাটনি থাকে, মানে যেটা আমরা সামনে থেকে বা পেছন থেকে কোনোভাবেই বুঝতে পারি বুঝতে না। পারা যায় না, অনেকটা খাটাখাটনি থাকে, অনেকটা। মানে মানুষ কিন্তু এখন মনে করে যে অভিনয় করাটা খুব সহজ একটা ব্যাপার। জানি তো, আমি এমন অনেক ছাত্রছাত্রীকে বলতে শুনেছি, আমার ছোটবেলার থেকে অভিনয় করার ইচ্ছা। কি করেছো তার জন্য? না, এই তো আপনার কাছে এসছি। তার আগে কি করেছো? ছোটবেলার থেকে একটা জিনিসের, যদি কেউ মনে করে ছোটবেলা থেকে আমি ডাক্তার হব, তার একটা প্রস্তুতি লাগে। কেউ যদি মনে করে ছোটবেলা থেকে সে গায়ক হবে, গায়িকা হবে, তার প্রস্তুতি থাকে। কেউ যদি ভাবে সে তার বাদক হবে, সব কিছু প্রস্তুতি লাগে, অভিনয়টাই লাগে না, অভিনয়টাই লাগে না। সে ততদিন বাদে আমার মতো একজন থার্ড ক্লাস টিচারের কাছে এসছে শিখতে অভিনয়। এরকম বললে হবে না, এরকম বলতেই হবে। সে ভাবো তুমি, তার ছোট্টবেলা থেকে নাকি অভিনয়ের শখ। এতে তুমি কোথায় গেছো? তুমি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যাও, অ্যাপ্লাই করো, আমাদের এখানে পুনাতে যাও, অভিনয় শেখো। সেসব না করে তুমি আমার কাছে কি করতে এসছো? না, আপনার কাছে শিখতেই এসছে ডেফিনেটলি। আপনি না, এত ওদের ভালো। প্যাশন বোঝা যায়। যারা সত্যিকারের ভালো অভিনয় করে না, মানে করতে চায়, তাদের প্যাশন অন্যরকম হয়, অন্যরকম হয়। দিদি, আমাদের অফ ক্যামেরা যেটা কথা হচ্ছিল যে বর্তমানে কাজ পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াটা একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে, এটা একটু এক্সপ্লেন করুন। আমি কি করে এক্সপ্লেন করবো বলো? আমি তো নেই তাতে।
আমার কাছে না আছে স্মার্টফোন, না আছে আমি আমি কোনো সোশ্যাল মিডিয়া, কারোর সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই, কোনো রকম না। কাজেই কিন্তু কি সমস্যায় পড়তে হয় তার জন্য? কি ফেস করতে হয়? আমাদের কাজ পাওয়াটা একটু টাফ হয়ে যায়। আমি তো এই সমস্যাটাই শুধু ভোগ করি। আর অন্য কোনো সমস্যা থাকলে আমার কিছু যায় আসে না। কারণ আমি খুব একটা ওই কী সব বলে WhatsApp, মানে আমি অত কথা বলতে পারি না। তুমি আমাকে ডেকেছো, তুমি আমার সঙ্গে গল্প করছো, দ্যাট ইজ ওকে অ্যান্ড ফাইন ফর মি। তার বাইরে আমার ওই এত লোকজনের সঙ্গে নিজেকে শেয়ার করে নেওয়া, আই এম আ প্রাইভেট পারসন, আই ওয়ান্ট টু স্টে লাইক দ্যাট। অনেকেই এখানে ধরুন যারা এসেছেন অভিনেতা অভিনেত্রীরা অনেকেই, এবং যারা একটুখানি সিনিয়র অভিনেতা অভিনেত্রী, তাদের বক্তব্য হচ্ছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়াটা একটা ফ্যাক্টর অভিনয় পাওয়ার জন্য, একটা কাজ পাওয়ার জন্য। একদম ঘটনা। এবং সেটাতে আপনার কি মনে হয় যে মানটা কি একই থাকছে, না কোথাও সেটা নিয়ে কি সমস্যা কেউ হচ্ছে? মাথা ঘামাচ্ছে সঙ্গীতা? সেটা কি কারোর কনসার্ন? কেউ কি কনসার্ন? এই যে সব একদম নতুন নতুন সমস্ত মুখ অনেক সময় আমরা দেখি, যাদের মধ্যে কিছু রিমার্কেবল অভিনেতা অভিনেত্রী আছে, তারা সোশ্যাল মিডিয়া থাকলেও কাজ করতো, না থাকলেও কাজ করতো বলে আমি বিশ্বাস। কেন, অডিশন বলে তো একটা ব্যাপার আছে, সেটা তো দিতে হবে, সেখানে তো পাস করতে হবে। কিন্তু তোমার যদি ফলোয়ার্স বেশি থাকে, চান্সেস আর দেয়ার যে তুমি অডিশনের ডাকটা অনেক তাড়াতাড়ি পাবে। তো হ্যাঁ, ঠিক আছে, অডিশন অবধি তো অনেকে পৌঁছতেই পারেন না। পারে না তো। ওটা ফলোয়ার্সের উপর ভীষণ ডিপেন্ড করে, ভীষণ। এবং এটার ফলে আমি দেখেছি যে মানুষের না ডাইভার্সন হয়। মানে তুমি অভিনয় নিয়ে একটু বেশি ভাববে, না রিল বানাবে, না কিসব টিকটক, না কিসব এইসব, ওইগুলো করাতে এত বেশি ইনভলভমেন্ট হয়ে যায় যে অভিনয়তে সাবজেক্টের দিকে আর নজরটা নজর দিতে থাকে পারে না, না। সময় থাকে না। একদম তাই। মানে এটা আপনি ফেস করেন এখন যে ধরুন দেখছি তো, কাজ আমি তো তাদের করছেন। সঙ্গে কাজ করি, যাদের সঙ্গে তখন আমি যখন আমার শর্ট থাকে না, আমি বসে বসে তো ওদের দেখি। মানে সেটা তো শুধু, আর বাচ্চা অভিনেতা অভিনেত্রী হলে তাদের মায়েরা একদম সঙ্গে সঙ্গে চলো 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 একটা রিল বানাও, একটা রিল বানাও। মায়েরা? হুম, একদম, কেন নয়। আপনি যখন ছোট ছিলেন দিদি, যখন আপনার বয়স অল্প ছিল, যখন আপনি অভিনয় করতে প্রথমে এলেন, আমি সেই সময়ের কথা জানতে চাইবো, যখন সিনিয়র অভিনেতা অভিনেত্রী মানে এক একজন মানে মহান মানুষজনদের আপনি পেয়েছেন, তাদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে, তাদের কাছ থেকে কতটা আদায় করে নেওয়ার চেষ্টা করতেন? কিছু আদায় করতে হতো না, আমি এত পেয়েছি না এমনিতেই। মানে সব্যসাচী চক্রবর্তী আমার ক্লোজ আপ হচ্ছে বলে থার্মোকল ধরে দিচ্ছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় দাঁড়িয়ে থেকে আমি ঠিক যাতে প্রপার অভিনয়টা ইমোট করতে পারি কিউ দিচ্ছেন, রবি ঘোষ আমার শোয়ে দেরি হয়ে যাচ্ছে বলে যিশুদাকে বকছেন। আমি এত পেয়েছি না সঙ্গীতা, আমার এইগুলো আমরা এখনকার সময় কিচ্ছু যায় আসে না। নাসিরজির সঙ্গে কাজ করে নাসিরজি সুমনকে বলছে, মানে লালকে বলছে যে আমার এক্সপ্রেশনের থেকে সুদীপাজির এক্সপ্রেশন বেটার, তুমি ওটা লাগাও। আমার আর কি চাওয়ার আছে বলো তো? দরকার নেই। আমি রোহিণী হট্টাঙ্গাদিজির সঙ্গে কাজ করেছিলাম আমি একটা লেবারের স্ত্রীর অভিনয় করেছিলাম, উনি কারখানার মালকিন ছিলেন। তো একটা সিন ছিল, বড় সিন, যেখানে গিয়ে আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যায়। আমি সেটা বলি আর কি, মানে এক্সপ্লেন করি পুরোটা। উনি আমাকে বলেছেন, আমার যেহেতু থিয়েটারের অভিনেত্রী, আমার চোখে জল আসে তাড়াতাড়ি আর কি। তো প্রত্যেকবারই কিন্তু উনি আমায় বলেছিলেন, ऐसे अपना इमोशन वेस्ट मत करो, थक जाओगे, मत करो, मत। আবার কি, এত অনেক পেয়েছি, অনেক পেয়েছি। মানে সেই দিনটা আস্তে আস্তে চলে যাচ্ছে না? মানুষগুলোই তো নেই, মানুষগুলোই তো নেই। শেখার ইচ্ছেটাও হয়তো মানুষের কমে যাচ্ছে। তুমি শিখবে কেন? তোমার কি শেখার কোনো প্রয়োজন পড়ছে? তুমি কিচ্ছু না জেনে যদি একটা 2.5-3 বছর কাজ করে তুমি একটা ফ্ল্যাট এবং একটা গাড়ি করতে পারো, তুমি শিখবে কোন দুঃখে? প্রয়োজন নেই। যে যে জিনিসগুলোর প্রয়োজন আছে বরং সেটা করো, সেটাই করছে লোকজন। আমি ইন্ডাস্ট্রিতে 22 বছর থাকার পরে একটা সেকেন্ড হ্যান্ড স্যান্ট্রো কিনেছিলাম। আমার তাতে কোনো লজ্জা নেই। আমাকে অ্যাটলিস্ট, আমি একটা ভীষণ ভালো BMW গাড়ি করে ঢুকলাম, পরের দিন 2 দিন বাদে দেখলাম সেই গাড়িটার বদলে আমি রিক্সা করে ঢুকছি। আমার দরকার নেই এরকম। সে যে গাড়ি যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে, কি দরকার? নিজের টাকায় খেটে একটা সম্মান নিয়ে থাকি। মানে এই মানসিকতাটাই আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা কিন্তু শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা সব না গো, জায়গায় না গো, হচ্ছে। কিছু 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 ছেলে মেয়ে এখনো আছে যারা শিখতে চায়। যেমন ধরো এই আমি একটি ছেলের সঙ্গে কাজ করলাম, ঋত্বিক ভৌমিক।
মুম্বাই থেকে এসছে, মন মানে না বলে ছবিটির কাছে। কি ভালো ছেলে, কি ভীষণভাবে জানতে চায়। মানে ও থিয়েটার করেছে, ওয়ার্কশপ করেছে, নাসিজির কাছে ওয়ার্কশপ করা। ওর ব্যান্ডিট বন্দিশ বলে একটা খুব নামকরা আছে ওটিটি প্ল্যাটফর্মে। ওরে খুব চমৎকার লাগলো ওর সঙ্গে কাজ করে আমার। শিখতে চায়, জানতে চায়। আমি বুঝতে পারি না এটা আমাদের সঙ্গে মুম্বাইয়ের, মানে মুম্বাইতে যেহেতু কম্পিটিশনটা খুব বেশি, ও এটা খুব ভালো করে বুঝে গেছে টিকে থাকতে হলে ওকে করতেই হবে হ্যাঁ, কাজটা। ট্যালেন্ট ছাড়া বেশি দিন তো টেকা যাবে না, এটা তো বাস্তব। একদম একদম একদম। কাজে নিজেকে গ্রো করা, নিজেকে আমাদের এদের মধ্যে এই ইন্ডাস্ট্রিতেও অনেকে আছে যারা খুব শিখতে চায়, জানতে চায়। কম আছে কিন্তু আছে। মুম্বাই অ্যাকচুয়ালি দিদি অনেকেই বলেন যে এখান থেকে ওয়ার্ক কালচারটা অনেকটা আলাদা, যারা ভালো শিল্পী তাদের কদর আছে। হুম। আমি সেই কারণেই বলছিলাম যে আপনি কেন মুম্বাইটা ট্রাই করলেন না। হলো না গো, মানে আমি জাস্ট পারলাম না, আমার মানসিকতার সঙ্গে একদম মেলে না, একদম মেলে না। আমি ডিপ্রেসড হয়ে যেতাম, মানে আমি ওরা যেভাবে এত ওয়ার্কহলিক, এত বেশি কাজ নিয়ে থাকে সারাক্ষণ। সমস্যাও তার মানে আছে। হ্যাঁ, আছে তো বটেই, আছে তো বটেই। সেটা কিন্তু কেউ বলে না, সবাই বলে মুম্বাই ওয়ার্ক কালচার খুব ভালো, বাংলায় সেটা নেই। একটা কালচার সব জিনিসকে মিষ্টি করে দেয়, তার নাম টাকা, জানো তো। টাকাটা বড্ড ভালো দেয় মুম্বাই, তোমাকে নিংড়ে নেবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যে টাকাটা নিয়ে ফিরবে সেটা আমাদের থেকে এতটা বেশি হাই যে ইফ ইউ আর মানি মাইন্ডেড অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আদার, জীবনে আর কিছু করবো না, টাকাটাই দরকার এখন, তাহলে মুম্বাই ইজ দ্য বেস্ট প্লেস। কেন এখানেও কিছু কম পেশাই হয় না এখন, এখানেও মাঝখানে তো এখন তো তবু 14 ঘন্টার শিফটটা হয়েছে, সেই 22 ঘন্টা 23 ঘন্টা করে শুটিং হতো, তা পয়সা কি আমরা বেশি পেতাম? তা তো নয়। এখন অনেক ভালো ভালো অভিনেতাকে আমরা খুব বেশি দেখতে পাই না। এই প্রশ্নটা সবাই করে, কিন্তু উত্তর কারো কাছে নেই। উত্তর তো একটাই, দেখো তার ফলোয়ার্স কত। মানে কাজের অবস্থা কিন্তু সঙ্গীতা ভালো নয়। মানে এক একটা মেগা সিরিয়াল আমরা করেছি এক আকাশের নিচে 5 বছর ধরে, এখন একটা সিরিয়াল 3-4 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। কোনো হাউস শিওর নয়। কিছু কিছু হাউস অবশ্যই, মানে তারা তারা যথেষ্ট নাম করা এবং প্রচুর হিট সিরিয়াল করছেনও তারা, কিন্তু ইন জেনারেল আমি তোমায় বলছি, চ্যানেল থেকে ওরা বলে দেয় প্রথম 6 মাসের মতো ভাই ব্যাংকিং, তারপর দেখা যাবে। যদি বাংলা সিনেমার কন্টেন্ট নিয়ে আমি একটুখানি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে যত দিন যাচ্ছে, আমরা প্রথমের দিকেও আলোচনা করছিলাম যে ভায়োলেন্স অ্যান্ড এই দুটো ব্যাপার আমরা প্রচণ্ড পরিমাণ দেখতে পাচ্ছি বাংলা সিনেমাতে বা ওটিটিতে, কিন্তু কোথাও হিন্দি কি সিনেমা তো এই যে হ্যাঁ, ধরো, হিন্দি সিনেমাতেও এই যে পরপর ধরো তুমি ধুরন্ধর, বাপরে, সুপার ডুপার হিট তো, কিন্তু মূল ব্যাপারটা তো সেই একই জায়গায় ওটা রয়ে গেছে। বসে কন্টিনিউয়াস দেখাটাই একটা সমস্যার ব্যাপার, মানে ওই ভায়োলেন্স কিন্তু নেওয়া। লোকজন তো দেখে, মানে ওই বিভৎস দৃশ্যগুলোতে হাততালি দিচ্ছে, তার মানে তারা চেরিশ করছে ব্যাপারটাকে। কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় না দিদি যে আমাদের একটু শান্ত, একটুখানি মাথাটা ঠান্ডা করার দরকার? আমাদের তো এমনি জীবনই এমনিতে প্রচণ্ড মানে আমরা হাইপার একটা লাইফ লিড করি প্রত্যেকে। সেটা তুমি আমি মনে করছি, অন্যরা হয়তো নাও মনে করো, ওদের কাছে আরও হাইপার হওয়াটাই বোধহয় রিল্যাক্সেশন। আমাদের মানুষের, আমাদের হরমোনাল এ তো সবার এক নয়। তুমি যেটাকে রিল্যাক্স বলে ভাবছো সেটা ওদের কাছে বোরিং হতে পারে। ওরা এক্সাইটেড হয় ওই ধরনের ভায়োলেন্সেই, কাজেই টু দেম দ্যাট ইজ দেয়ার রিল্যাক্সেশন। আমি রিসেন্টলি একটি ছবি দেখেছি, আমি জানি না তুমি দেখেছো কিনা, হোম বাউন্ড। তুমি দেখেছো হোম বাউন্ড? না, দেখা হয় তোমার তুমি অতি অবশ্যই ছবিটা দেখো। মন একসঙ্গে ছবিটা মনটাকে শান্ত করে, বিক্ষিপ্ত করে, কাঁদায় কাটায়। মানে আমি এখন বুঝতে পারি যে আগে শুনতাম যে অস্কারেও যথেষ্ট এদিক ওদিক থাকে। এই ছবিটা না যাওয়ায় আমার সত্যি মনে হয়েছে যে এটা, মানে এই ছবিটা অস্কারে পেলো বা না পেলো পরের কথা, পৌঁছানো অন্তত হ্যাঁ, উচিত ছিল। কি ছবি, কি ছবি বানিয়েছে রে ভাই। মানে চিন্তা করো, আমাদের দেশের এই পরিযায়ী শ্রমিকের গল্প নিয়ে এই ব্যাপারটা, সেইটা মানে আমেরিকার একটা কাগজে বেরিয়েছিল, তারা রিসার্চ টিম নিয়ে সেখানে রিসার্চ করে ছবিটা বানিয়েছে। মার্টিন সোয়াসি তো এমনি এমনি ছবিটা কোপ্রোডিউসার নন, কারণ আছে তো। হোম বাউন্ড
তা এখন তো ওটিটিতেও নেটফ্লিক্সেও চলে নেটফ্লিক্সে এসছে, চলে তুমি এসেছে। দেখো ছবিটা? মানে ওটা আমার উইশ লিস্টে আছে, এখনো সময় হ্যাঁ করে মানে উঠতে করে ফেলো, পারিনি। করে ফেলো, দেখে ফেলো, ওটা অসম্ভব সুন্দর ছবি, অসম্ভব, মানে চাইলে যে ভালো ছবি বানানো যায় কোনো স্টারকে বাদ দিয়েও, মানে সত্যি এটা প্রমাণ তো করছে। আমরা আপনার লাপাতা লেডিসেও দেখলাম। আরে এ বাবা, ওরে বাবা, হোয়াট আ ফিল্ম! তুমি বলো তো, শান্ত করে না মনটা? সত্যি। শান্ত করে, আনন্দ দেয়, স্বস্তি দেয় কিন্তু সংখ্যায় কত কমে গেছে না। অনেক। আমি কোরিয়ান মুভিজ দেখি, কোরিয়ান ড্রামা, লোকে হাসবে শুনলে, কেন? ইটস ইয়োর চয়েস। কিন্তু ধরুন সারা দিন এই কাজের জগৎ থেকে যখন বেরিয়ে বা সমস্ত স্ট্রেস থেকে বেরিয়ে যখন একটা সিনেমা দেখি, তখন মনে হয় একটু মাথাটা ঠান্ডা হোক, এমন কিছু দেখব যেটা আমাকে একটু শান্ত করবে, একটু রিল্যাক্স করবে। কোরিয়ান ড্রামা সেটা করে। অদ্ভুতভাবে কিছু বাংলাদেশি নাটক খুব শান্ত, খুব ঘরোয়া, ভালো লাগে আমাদের। কিন্তু আমি যদি বলিউড বলুন, মানে টলিউড বলুন, দু জায়গা থেকেই মিসিং, ভীষণ কম সংখ্যায়। এটাও কি কোথাও একটা ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি বাসু চ্যাটার্জি, ঋষিকেশ মুখার্জি ওই ঘরানাটা চলে গেছে। যারা যে মিষ্টি প্রেমের গল্পটা বলতেন, এখন তো আসলে ওই আবার আমি আহ, সামাজিক কথা বলবো, এখন মিষ্টি প্রেম কাদের মধ্যে হয় তুমি বলো তো? মিষ্টি প্রেম, রজনীগন্ধার মতো একটা সিনেমা, সিনেমা কি এখন হবে? চিতচোর এখন হবে? মন যে তোমার শান্ত করবে, প্রশান্ত করবে, এখন তো আমি ওই মেয়েটিকে চাই, মেয়েটাকে পেলাম না, আমি হয় মারবো, নয় আমি খুন করে দেবো। এইটাই তো এখন মানে মোটো হয়ে দাঁড়িয়েছে। তুমি এখান থেকে কি এক্সপেক্ট করবে? এবং এগুলো হচ্ছে বলে না সমাজে এগুলো আরো বেশি প্রতিফলন হ্যাঁ, হচ্ছে। এটার কোনো প্রতিবাদ হচ্ছে না তো, কোনো প্রতিবাদ হচ্ছে না যে এটা এটা করা চলবে না, এটা সম্ভব নয়। সিনেমার একজন হিরো তার ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে একটা সপাটে চড় মেরে দিলেন, হ্যাঁ, এটা মানুষ হাততালি দিচ্ছে। কোথাও মনে হয় না আমরা সত্যি পিছিয়ে দিচ্ছি নিজেদেরকে? যাচ্ছি একদম, আমি আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। সম- এটা তো আমি বলছি, এবং যেহেতু এইসব জায়গায় অনেক কিছু বলা যায় না বলে বলছি না, নইলে আমাদের এমন কিছু 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 ধর্মীয় অনুশাসন আছে যেটা তুমি একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবে আমরা পিছিয়েই যাচ্ছি। এগোলে মানুষ এগুলো করতো না, করতো না, করে না। প্রিমিটিভ এজে চলে যাচ্ছি আমরা, প্রিমিটিভ এজে। এবং মানে কিরমভাবে বাধ্য করানো হচ্ছে, কি সূক্ষ্ম সুচারুভাবে আমাদের কালচারের মধ্যে সেগুলো ঢুকে যাচ্ছে না, তুমি ভাবতে পারবে না, ভয় লাগে। না, সিনেমাগুলো তো এখন সত্যি সত্যি, মানে আমার যেহেতু মেয়ে খুব ছোট, মানে ওদের সাথে বসে একসঙ্গে সিনেমা দেখতে হলে সেই অদ্ভুতভাবে ফেলুদা দেখতে হয়, বা এই জাতীয় যে সিনেমাগুলো আছে এগুলোই দেখতে হয়। নতুন কোনো মুভি দেখার আগে 10 বার ভাবতে হয় আদৌ কি দেখবো, দেখবে? কোন শব্দটা চলে আসবে। গালাগালি দেওয়াটা তো এখন ট্রেন্ড। গালাগালিটা গালাগালি বলে ধরেই না তো লোকে। মানে তুমি যদি বিপ দাও, তোমার একটা গোটা ছবিতে পুরোটা বিপের উপরেই রাখতে হবে, খুব খুবই খারাপ। এগুলো কখনো প্রতিবাদ করেছেন? প্ল্যাটফর্ম কোথায়? প্ল্যাটফর্ম কোথায়? একা দাঁড়িয়ে গলা ফাটালে হবে? সমবেতভাবে আমরা যদি সবাই মিলে একটা মানে একটা সমষ্টি তৈরি করি যে আমরা আহ, ছবিতে আহ, অশ্লীল ভাষা ব্যবহার করব না, হলে বয়কট করব, কজনকে পাবো আমি? লোকে বললে রাস্তাঘাটে হাঁটো, তুমি শোনো না কি ভাষায় কথা বলে? তো ছবিও তো সেটাই বলবে। তোমার এখন কি রাবীন্দ্রিক ভাষায় কথা বলবে নাকি ছেলেমেয়েরা? এক যদি রবীন্দ্রনাথের কাহিনী না হয়। এই যে যে ছবিটা নিয়ে প্রচণ্ড হইচই হলো মাঝখানে, একাডেমি অফ ফাইন আর্টস, সত্যিই তো, মানে আমারই এক কলিগ আমাকে বলছিল, আমি না কীরকম লাগলো যেন, ওর জন্মদিনের দিন স্ত্রীকে নিয়ে দেখতে গেছিলো। বলে আমার স্ত্রী বললো যে এইরকম আগে থেকে তুমি জেনে রাখবে, তারপরে আমায় সব ছবি দেখাতে আনবে। বলে অহেতুক গালাগালি দিয়েছে। এবার আমি ওকে বোঝাতে পারছিলাম না যে এটা অহেতুক নয়, এই ভাষাতেই আজকালকার ছেলেরা কথা বলে, এবং বিশেষ করে যে সেকশন অফ পিপলদের দেখিয়েছে তারা ওভাবেই কথা বলে। তারা ওই ভাষাতেই কথা বলে, ওই ভাষাটাই বোঝে। ভায়োলেন্স আছে, তো কি করা যাবে, তাকে নিয়েই ছবি করতে হবে। না, এই কথাগুলো বললে মানুষ বলে ব্যাকডেটেড। না, এটা বলে, মানে আমি শুনেছি যে
এভাবেও বলার কি দরকার? গালাগালি সবাই দেয় দিদি। আমি মিডিয়া ব্যাকগ্রাউন্ডের গালাগালি কি শুনিনি বা গালাগালি কি দিইনি? কিন্তু সেটা সবসময় কেন? অলওয়েজ কেন? এটাও তো একটা প্রশ্ন। স্থান, কাল, পাত্র বলে তো একটা বিষয় আছে। ওরা তো মনে করে না, কথা মনে করে না। মানে দেখো, তবে আমি তোমাকে আবারও বলছি, তুমি আজকে একটা 5-6টা খিস্তি দিয়ে একটা 8-9টা ভায়োলেন্স সিন দিয়ে একটা ছবি বানাও, ছবি হিট করবে কিন্তু। ছবি হিট করবে। তুমি কি তোমার হিটটা চাও না? সহজে হিট, সহজ পন্থা, সবাই, ইটস ইজি। আমাদের অ্যাকচুয়ালি তার মানে সাধারণ মানুষেরই যেমন মধ্যেই ধরো যেমন পরিবর্তন ধরো চলে এসেছে। আমাদের একজন ডিরেক্টর আছে অতনু ঘোষ, অত্যন্ত মানে ময়ূরাক্ষী যার ডিরেকশন, খুব পরিশীলিত, খুব ভালো। মানে ওর স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ঋতুপর্ণর পর ওর স্ক্রিপ্টে আমি কাজ করেছি। এত চমৎকার স্ক্রিপ্ট লেখার হাতও কোথায় কাজ। আমি নাম না উল্লেখ করে বলতে পারি একজন অ্যাক্টর, একজন ডিরেক্টরের তো পর 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 কাজ চলে। অতনুর মতো, অতনু কবি, ইন্দ্রনীল রায়চৌধুরী কবি, কোথায় তাদের কাজ? কোথায় হারিবে? কি ভালো ডিরেক্টর, কবি। ফড়িং যার ডিরেকশন আর কি, ওকে তো করতে। তুমি তুমি সবার কথা ভুলে যাও, অনিন্দর কথা তুমি বলো, কোথায়? যে ওপেন টু বায়োস্কোপের মতো একটা মিষ্টি ছবি বানাতে পারে, তার কাজ কাজ কোথায়? তার মানে দর্শকই বদলে গেছে, আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। না। মানে ওভারঅল মানুষের ভাবনা চিন্তাও পাল্টে গেছে, মানুষও বদলেই গেছে। মানে এভাবেই চলবে। সত্যি তাই, খুবই দুর্ভাগ্যজনক। ও ইমিডিয়েট একটা অসাধারণ ছবি দেখেছি, যেটার উল্লেখ না করলে অত্যন্ত অন্যায় করা হবে, সেটা হচ্ছে ডিপ ফ্রিজ। ইটস ফ্যান্টাস্টিক ফিল্ম। পুরো একটা দিনের ঘটনা। আবির, তনুশ্রী ইজ মার্ভেলাস ইন দ্য ফিল্ম। আবিরও খুব ভালো। কদিন চললো, কদিন চললো। আমি লোককে কত বলান বলেছি, তুমি, আমি যা মাউথ পাবলিসিটি করেছি ছবিটা তুমি ভাবতে পারবে না। আমি ভীষণ করি, ভালো কোনো থিয়েটার, কিছু ভালো ভালো সিনেমা লাগলে দেখলে আমি লোকজনকে ঠেলে ঠেলে পাঠাই। ভালো ছবি, কি হলো? হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে একটা, কিন্তু তার কোনো উল্লেখ নেই। ওই চাকতিটা থাকবে। মানুষের মনে দাগ কাটার মতন পরিস্থিতি তৈরি হলো না। অসাধারণ ছবি, অসাধারণ ছবি। রিসেন্ট এর মধ্যে আমি এত ভালো বাংলা সিনেমা দেখিনি। খুব ভালো, খুব ভালো। দিদি, আমরা আলোচনা করতে করতে বড্ড ভারী দিকে চলে যাচ্ছি। এবার একটু চেঞ্জ করে অন্য দিকে যাওয়া যাক। বেশ। আপনি সত্যি সত্যি ডোর টু ডোর সেলসে কাজ করেছেন? ওমা হ্যাঁ, আমি চেক রিগাল সাবান বিক্রি করেছি, বিস্কুট বিক্রি করেছি রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে, লজেন্স বিক্রি করেছি, এই সমস্ত বিক্রি করেছি আমি। কেন? হাত খরচ তোলার জন্য। আমার তো মর্নিং কলেজ ছিল, আমার বাই মানে 11টা 11:30টার মধ্যে হয়ে যেত আর কি। তারপরে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়তাম। মানে বাড়িতে প্রয়োজনীয়তা ছিল না, না এটা না আপনার না না, নিজের জন্য? একদমই হ্যাঁ। আমি মানে ওই বয়সে আমার সব বন্ধু বান্ধবরা টিউশন করতো, আমি টিউশন করার একদম টেম্পারামেন্ট আমার ছিল না, ভীষণ অধৈর্য আমি। বাচ্চারা, বাচ্চাগুলো বকুনি খাবে, সেই জন্য আমার হাত খরচের জন্য আমি ওই কাজটা করতাম। বাবা মায়ের একদম মানে দামাল মেয়ে, তাই তো? মাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছি। বাবা তাড়াতাড়ি গত হয়ে গেছেন, বেঁচে গেছেন, 86 সালে চলে গেছেন বাবা। মা গেছেন 2006। মাকে প্রচণ্ড জ্বালিয়েছি। আমার দুই দিদি এত লক্ষ্মী এবং সব কথা একবারে হ্যাঁ বলা, আর আমি একদম উল্টোটা। যেটা বারণ করার ডেফিনেটলি সেটাই করব, এরকম একটা। শেষের দিকে মা ছেড়ে দিয়েছিলেন, আর যা হবার হবে যাক। আর অভিনয় করবো শুনে তো মানে ভয়ঙ্কর। আমার মা কোনো স্টেজে আমায় দেখেননি, উনি কোনো চাননি আপনি অভিনয় করুন? একদম না। ওনার মতে অভিনয় বাজে মহিলারা করে। ওই দিক থেকে ভীষণ কড়া ছিলেন, ভীষণ কড়া। কাজেই বুঝতে পারছো, আমার আমার অন্যান্য বন্ধুরা যেখানে বাড়ির থেকে সহায়তা পায়, আমি কি চূড়ান্ত অসহযোগিতা পেয়ে অভিনয় করেছি। কিন্তু আমার দিদি, আমার মেজদি ভীষণ হেল্প করতেন। আমার স্ক্রিপ্ট পড়া, ও পড়া ধরা, সব এগুলো আমার সব। সুচেতা চক্রবর্তী আমার একমাত্র যে আমার বাড়ির থেকে আমার পাশে দাঁড়িয়েছিল। ও ছিল বলে সত্যি আমি অভিনয়টা কন্টিনিউ করতে পেরেছি, নাহলে মুশকিল হয়ে যেত। মানে বাড়ি থেকে একটুও সাপোর্ট ছিল না না? না না, সাপোর্ট কি! রাত্রি হয়ে গেলে বাড়ির থেকে বার করে দিত। আমি আবার লেক গার্ডেন্স থেকে হাঁটতে হাঁটতে কেয়াতলা দিদির বাড়ি ফিরতাম।
বাড়িতে ঢুকতে দিতেন না? আমার মা ভীষণ কড়া ছিলেন। কত বছর এরকম হয়েছে? বছর 4-5 হয়েছে, কলেজ পাস করলাম, তারপর থেকে আর মা ছেড়ে যখন আপনাকে টিভিতে দেখলেন তখন? যে আমার অভিনয় ব্যাপারটা নিয়ে কোনোদিন খুব একটা মাথা ব্যথা ছিল না। ওনার মানে স্বপ্ন ছিল আমি ভালো গায়িকা হই। আপনি গান তো ভালোই করেন। না, একদম ভালো করি না, মানে ওটা আমার মা মনে করতেন। না, স্টেজে তো গান করেন। সে তো করতে হয়, সে তো। তো বাড়িতে এতটা অসহযোগিতার পরেও এত ভালো করে অভিনয় কেরিয়ার তৈরি করা সহজ নয়। হ্যাঁ, বাধা পেলে বোধহয় যে কোনো কাজই বেটার হয়, জেদটা তৈরি হয়। জেদটা তৈরি হয়। ঠিক। দিদি, পার্সোনাল লাইফ বলো। আপনি বলুন। দেখো, আমি আমার প্রথম আমার চরিত্রাবলীর মধ্যে একটি গুণ, একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি অসম্ভব প্রেমিক। আমি ভীষণ প্রেম করতে ভালোবাসি। আমি স্কুল ফাইনালে আমার প্রথম প্রেম। সে প্রেম আমার অনেক দিন চলেছিল। তারপরে সেই প্রেমিকের সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে। তার মেয়ে চমৎকার ছবি আঁকে, সে প্যারিসে থাকে, খুব ভালো। আচ্ছা, তারপর আবার একটা প্রেম, এবং এই প্রেমটা বিয়েতে পরিণত হওয়া। সেটা হচ্ছে 84 সালে বিয়ে করি। 84 সাল থেকে ওই হ্যাঁ, ওই 94, প্রায় 10 বছরের মতো আমাদের। না, ভুল বললাম, 84 না, 89, 89 সালে আমার বিয়ে হয়। যে সূত্রে, আমার আসল নাম হচ্ছে সুদীপা ভট্টাচার্য। আমার সুদীপা বসুর নামটা আমার প্রথম স্বামীর পদবী থেকে নেওয়া। তারপর ওর সঙ্গে বিবাহিত জীবন ঠিকঠাক মতো হলো না যখন, তখন আমরা দুজনেই ডিসাইড করলাম খুব বন্ধুত্বপূর্ণভাবে যে ঠিক আছে, টাটা। ততদিনে আমি চন্দন সেনের সঙ্গে সম্পর্কে জড়িত। আমার সঙ্গে চন্দনের বিয়ে হলো। চন্দনের সঙ্গেও আমি 6 বছরের মতো একটা বিবাহিত সম্পর্ক ছিল। তারপরে আমার চন্দনের সঙ্গে সম্পর্ক ভাঙে, এবং আমি বিয়ে করি হায়দ্রাবাদ। তুমি যে বলছিলাম মুম্বাইতে ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন, রবি নায়ার, ওনাকে বিয়ে করি। তখন উনি খুব প্রথমেই বলে দিয়েছিলেন যে আমি কিন্তু, উনি তখনও বিয়ে করেননি, তখন ওনার প্রায় 49 বছর বয়স, আমার 35। তো উনি বলেছিলেন আমি বিয়ে করিনি এতদিন এই কারণে যে আমি চাই না আমার স্ত্রী কোনোভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকুন, কাজে অভিনয় তবে ছাড়তে হবে। ছেড়ে দিয়েছিলেন আপনি? তখন আমার কলকাতাতে 8খানা মেগা চলছে, 8। আমি ছেড়ে দিয়ে চলে গেলাম মুম্বাই। তার আগে পর্যন্ত কোনোদিন আমার বাড়িতে আমার মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেননি। ওই একটা কাজ হলো, আমি রান্নাটা শিখে নিলাম। তো ওখানেও যেটা হলো, তারপরে দেখলাম যে আমাকে এইখানে এক আকাশের নিচে আমার জায়গায় রিপ্লেস করেছিল। তখন রবির বোধহয় রবি ওঝার অতটা পছন্দ, রবি আমাকে আবার ডাকলো এক আপনি তো আবার আকাশের, ফিরেছিলেন হ্যাঁ, এক এক আকাশের আকাশের নিচে। নিচের জন্য। তখন আমি করতাম, মাসে একবার করে আসতাম 7 দিনের জন্য। এসে থেকে ওই 7 দিন শুধু আমার আর রজতাপর এপিসোডসগুলো শ্যুট করে নিয়ে আমি আবার চলে যেতাম। এবারে যা হয়, বাঘ যদি একবার রক্তের গন্ধ পায়, আমি আসা শুরু করলাম, বিভিন্ন লোকজন অফার করতে লাগলো আরেকটু কাজ। ওই 7 দিনটা আস্তে আস্তে 10 দিন, তারপর 14 দিন, তারপর একটা গোটা মাস, এরকম করে করে এমন হলো যে আমি আবার কলকাতাতেই আমার মার কাছে চলে এলাম। তারপরে দেখা গেল যে এই লং ডিস্টেন্স রিলেশন আর ইটস নট ওয়ার্কিং। কিন্তু আমি একটা কথা বলতে পারি সঙ্গীতা, আমার মানে শৈবাল আজ দুনিয়ায় নেই, রবি নায়ারও নেই, চন্দন বেঁচে আছে এবং খুব লড়াই করে যাচ্ছে, একটা লড়াকু জীবন ওর, মানে আই মাস্ট সে। আমার কিন্তু কারুর সঙ্গে সামান্যতম মনোমালিন্য হয়নি। এর থেকে বড় আর এর থেকে ভালো কি হতে পারে? মানে আমি যখন শুনি এই যে কাদা ছোড়াছুড়ি, এই কড়াকড়ি, কিচ্ছু না। একটা মানুষকে সত্যি সত্যি ভালোবাসলে সে এবং তার ভালো সঙ্গে সৎ থাকাটাই তো, থাকলে, জানো তো, হ্যাঁ, সে যদি ভালো থাকে এর থেকে বেশি পাওয়ার তো আর কিছু কিছু হতে নেই। পারে না। সত্যি তাই, সত্যি তাই। এবং তারপরে আমি এখন ক্ষান্ত দিয়েছি, আর এখন ঠিক আছে, এটা বিশ্বপ্রেম হোক, এখন এরকম একটা এবার মানসিকতা নিজেকে থেকে। ভালোবাসা হ্যাঁ, হোক। আমি নিজেকে ভালোবাসা, অফকোর্স নিজেকে ভালো না বাসলে হবে না। মানে নিজেকে ভালোবাসাটা কোথাও হয়তো একটু কম ছিল। হ্যাঁ, আমি বরাবর ভীষণ পরের জন্য ভেবেছি, ভীষণ, মানে শুধু ভেবেছি না, ভীষণ। আমার ভীষণ স্বভাব, আমার মা বলতেন যে
আমার ডাকলাম তুলি, বললো তুলি তোমার খুব বাজে জিনিস হচ্ছে, তোমার না কোনো জিনিসের প্রতি টান নেই। এই মানুষটা খুব নির্দয় হয়, যে কোনো জিনিস এক কথা ছেড়ে দেওয়া, মানে ভীষণ টান কম তোমার যে কোনো জিনিসের প্রতি, কি চাকরি বলো কি সম্পর্ক বলো কি কি মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস তো ছেড়েই দাও। তুমি বললে সুদীপাদি আমার এই দোপাট্টাটা ভালো লেগেছে, নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ভীষণ ওইটা আছে আমার মধ্যে, সেজন্য আমি একদিক থেকে খুব খুশি যে আমার ওই আঁকড়ে ধরা মানসিকতা যাদের থাকে না, আমি তাদের দেখেছি যাদের বড্ড কষ্ট। সেখানেই তো কাদা ছোড়াছুড়ি হয়। এই আঁকড়ে ধরার মানসিকতাটা খুব বাজে, মানে তাদের কাছে একটা সেফটি পিন পর্যন্ত চলে যাওয়া মানে বিরাট লস। ওইটা পারবো না আমি। আপনি তাহলে খুব অল্প বয়সেই ভালো থাকার রহস্যটা পেয়ে গেছেন। খুঁজে পেতে খুব কষ্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, মানে যতটা সহজে আপনি বলছেন জীবন তো অত সহজ হয় না। না, অবশ্যই মানে না। জীবন আমাদের পরতে পরতে শেখাতে শেখাতে নিয়ে যায়। 100 বার। এই যে আমি 3টে সম্পর্কের কথা বললাম, এটা গড়া এবং ভাঙা দুটোর মধ্যেই তো একটা কষ্ট আনন্দ সবই আছে। সেটা আমি আজকে নৈর্ব্যক্তিক একটা জায়গা থেকে বলছি, যে সেই জন্য তো ক্যাজুয়ালি বলতে পারছি। কিন্তু এই ইন্টারভিউটাই তুমি যদি আমাকে তখন করতে, যখন আমি একটা ব্রেকআপের জাংচারে রয়েছি, তখন কি আমি এত স্বাভাবিকভাবে বলতে পারতাম? ওই একবার করে ভাঙে, একবার করে জোরে মানুষ আস্তে আস্তে অনেক বেশি পরিণত হয়। একদম। মানুষ তো ওই ভয়টাতেই কত বছর কত স্বামী স্ত্রী একসঙ্গে কাটিয়ে দিল এক ছাদের তলায়, একদম ভালো না বেশে, এটা একদম ভালো কিন্তু না অনেক বেশে। খারাপ, অনেক বেশি খারাপ। সেটা ভালো একটা নেই একটা তবু লাশ, জোর করে লাশ একসঙ্গে বহন আছি। করার মতো। আমি দেখেছি আমার আশপাশে প্রচুর বন্ধু বান্ধব আছে, মানে তারা যে কি কষ্টে থাকে, এবং সবচেয়ে বেশি সাফরার হয় ছেলে মেয়েগুলো। ভালো নেই তো তারা। হ্যাঁ, যেটা ভাঙা সেটাকে জোর করে ধরে রাখায় কোনো কৃতিত্ব তো নেই। নেই তো। মানে আমি এটা বললে হয়তো মানুষ আমাকে অনেক আজে বাজে কথা বলবেন যে আপনি সংসার ভাঙার কথা বলছেন, কিন্তু একটা ভাঙা সম্পর্ককে জোর করে ধরে রাখা, তার থেকে বেরিয়ে যাওয়া অনেক সম্মানের। হ্যাঁ, মানে এটাতে তো তুমি ভাঙার কথা বলছো না, তুমি বলছো তুমি কাউকে ভালো থাকার কথা বলছো, যে তুমি যেরকম আছো, যে অবস্থায় আছো, সেটা থেকে একটু ভালো থাকতে পারো তুমি। মিথ্যাচারের উপর ভিত্তি করে কিচ্ছু হয় না। হ্যাঁ, দিনের শেষে তো আয়নায় নিজের মুখটাই দেখতে হবে। एग्जैक्टली। बोले ना, समझौते के बलबूते पर तुम कुछ नहीं कर सकते, कुछ नहीं हो सकता, सिर्फ समझौता ही होता है और कुछ नहीं। তো এটা আমি খুব সত্যি কথা বলছি সঙ্গীতা, আমাকে না কেউ খাওয়ায় না তো, আমি না সত্যি কে আমায় কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আই রিয়েলি লিভ মাই ওন লাইফ, কোট আনকোট, কোট আনকোট। যতদিন অবধি মা বেঁচে ছিলেন, মায়ের একটু পছন্দ অপছন্দ লাগা এগুলো একটুকে, আমার কিচ্ছু যায় আসে না। দিদি ভগবানে বিশ্বাস করেন তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। ভগবানের সুপার পাওয়ার একটা আছে, অবশ্যই আছে। কিন্তু আমি নিত্য পুজো করি না, আমার পুজোর কোনো ব্যাপার ট্যাপার নেই। আমি গায়ত্রী মন্ত্র জপ করে ঘুম থেকে উঠি, শুতে যাওয়ার আগে গায়ত্রী মন্ত্র জপ করি, ব্যাস। আমি ভালো থাকার চেষ্টা করি, এবং চেষ্টা করি লোকের ক্ষতি না করতে। আমার মনে হয় এটাতে যা পাওয়ার আমি পাবো, না পেলে লবডঙ্কা। না না, যদি ভালো মানুষের জন্য চান, মানুষের ভালো যারা চান তারা আলটিমেটলি ভালো থাকেন দিনের শেষে গিয়ে। আশা করি, আশা করি। ভীষণ ভালো লাগলো দিদি, খুব ধন্যবাদ। ভালো লাগলো কথা বলে। তোমার সঙ্গে কথা বলে আমারও দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। খুব ভালো থাকবেন। আপনারা সবাই, তুমিও। থ্যাংক ইউ। আজকাল